এবার কয়েকটা পার্টিকুলার সফটওয়্যার সম্পর্কে আমাদের পড়তে হবে। সফটওয়্যার বলতে বেসিক্যালি আমরা দুই টাইপের সফটওয়্যার পড়ছিলাম, একটা আসলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হলো সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, এবার সিস্টেম সফটওয়্যার তো সিস্টেমের মধ্যে কাজ করবো। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যেগুলি অফিসিয়াল কাজে লাগে সেগুলি আমাদের একটু পড়তে হবে। অফিসিয়াল কাজে যেটা লাগতেছে ওই মেইনলি কি মাইক্রোসফট অফিস আর কি, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট। আমরা আজকে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট অফিস থেকে শুরু করব। মাইক্রোসফট অফিস, এবার মাইক্রোসফট অফিসের মধ্যে আবার পার্ট আছে। মাইক্রোসফট অফিস তো একটা সিঙ্গেল সফটওয়্যার না, এটার মধ্যে ওয়ার্ডও আইবো, এটার মধ্যে এক্সেলও আইবো, এটার মধ্যে পাওয়ার পয়েন্ট আইবো। মেইনলি কিতা কিতা দেখো, মাইক্রোসফট অফিসের মধ্যে ওয়ার্ড আইবো, মানে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আরেকটা এমএস আউটলুক, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আউটলুক। ঠিক আছে, মানে এই সবটি সম্পর্কে আমাদের একটু একটু করে সেটা পড়তে হবে, কোনটার কাজ কি। দেখুন সবটি অফিসিয়াল কাজে লাগে। এবার মোটামুটি আমরা সবাই তিনটা তো জানি, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আমরা সবাই। ঠিক আছে, আউটলুক। আচ্ছা, আউটলুক হইলো গিয়া অফিসের মধ্যে বাল্ক ইমেল সেন্ড করার কাজে লাগে। ধরো তুমি এলডিসি পদে চাকরি পাইলা, মনে করো যে এই ইমেলটা 50 জনে পাঠিয়ে দাও, তুমি ম্যানুয়ালি 50 জনে পাঠাইবে না, অবভিয়াসলি না, এটা তো পসিবল না। যখন তোমার একই সাথে বাল্ক পরিমাণ, এবার 50 জন হতে পারে, 100 জন হতে পারে, বাল্ক ইমেল পাঠানোর লেগা এই আউটলুক মেইনলি ইউজ করা হয়। আমরা জেনারেলি ইউজ করি না, আমরা তো জিমেল ইউজ করি। তো অফিসিয়াল কাজে বাল্ক ইমেল, একটা সেম ইমেল যদি অনেকজনে পাঠাতে হয়, ওই জায়গাতে মাইক্রোসফটের আউটলুক সফটওয়্যারটা ইউজ করা হয়। আর বাকিটি ধরো আমরা অ্যাটলিস্ট নাম তো পড়ছি সবটি, এবার তাদের কাজগুলি সম্পর্কে একটু পড়তে হইব। ঠিক আছে, চলো মাইক্রোসফট অফিস ইন্ট্রোডাকশন থেকে আমরা শুরু করতেছি। মাইক্রোসফট অফিস প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল, ইন্ট্রোডিউসড ইন 1983। 1983 তে মাইক্রোসফট অফিস প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল। আচ্ছা, এবার যদি মাইক্রোসফট অফিস 1983 তে ইন্ট্রোডিউস করা হয়, ওয়ার্ডও 1983 হইব, কারণ মাইক্রোসফট অফিসেরই তো পারি না, এক্সট্রা করে সাথে আর ইয়ার হইতো না যে ইয়ারে মাইক্রোসফট অফিস ইন্ট্রোডিউস হয়েছে, সেম ইয়ারে মাইক্রোসফট ওয়ার্ডও ইন্ট্রোডিউস করা হয়েছে। ঠিক আছে, তো ইন্ট্রোডিউসড ইন 1983। আচ্ছা, এখানে আমাদের একটু টাইম লাইনটি পড়তে হইব। ঠিক আছে, টাইম লাইনের মধ্যে কিতা আইব, কিছু ইয়ার আইব, সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট কিতা কিতা হয়েছে এই জিনিসগুলো একটু আইব। ঠিক আছে, আচ্ছা যদিও মাইক্রোসফট অফিস, আচ্ছা এবার দেখো মাইক্রোসফট অফিস তো অবভিয়াসলি মাইক্রোসফট ইন্ট্রোডিউস করছিল। এবার ওই সময় যদি আমরা কম্পিউটারের অপারেটিং সিস্টেম আমরা পড়ছিলাম, ওই সময় কম্পিউটার, ওই সময় বা এখনো কম্পিউটার অপারেটিং সিস্টেম মেইনলি কয়টা আছে আমাদের, মেইন কম্পিউটার বা ডেস্কটপ বা পার্সোনাল কম্পিউটার যেটা আছে, এটা কি আছে মেইনলি কয়টা আছে, মেইনলি দুইটা আছে। ঠিক আছে, একটা হলো গিয়ে উইন্ডোজ, আরেকটা হলো গিয়ে আরেকটা কি অ্যাপলের কম্পিউটার যারা ইউজ করে, অ্যাপলের কম্পিউটার যে আমার অপারেটিং সিস্টেমটা ইউজ করে নাম কি তা, আইওএস তো ফোনের লেখা, আইওএস তো ফোনের লেখা। ঠিক আছে, ট্যাবলেট বল সরি, ল্যাপটপ বা ডেস্কটপের লেখা তারা ইউজ করে ম্যাক ওএস। আমরা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে, বা ম্যাক ওএস, এমএসি ওএস। আইওএস যেটা এটা হলো ফোনের লেখা, তারা মানে ওই তার যে ল্যাপটপ আছে বা তার যে ডেস্কটপ আছে ওইগুলি কিন্তু ইউজ করে ম্যাক ওএস। আইফোন হলো কি আইওএস। ঠিক আছে, যেমন আমরা যেটা অ্যান্ড্রয়েড আছে, অ্যাপলের সিস্টেমটা কিটা ইউজ করে, আইওএস ইউজ করে। বাট অ্যাপলের কম্পিউটার যেগুলি আছে তারা আবার ম্যাক ওএস ইউজ করে। আমরা ডিফারেন্ট হইব, তারা প্রত্যেকটা তোমার সিস্টেমের লেগা, প্রত্যেকটা ডিভাইসের লেগা কিন্তু অপারেটিং সিস্টেম আলাদা। মানে অ্যাপলের ক্ষেত্রে কিটা হয় ম্যাক ওএস আইতাছে কম্পিউটারের লেগা, ফোনের লেগা কিটা হয় আইওএস। আবার দেখো তোমার তারা তো ট্যাবলেটও আছে, মানে আইপ্যাডের নাম লেগা অপারেটিং সিস্টেম যেটা, এটার নাম আইপ্যাড ওএস। দেখতে সেমই লাগে, দেখবা যে আইফোন দেখতে যেরকম, তোমার আইপ্যাড যেটা আছে এটা দেখতে কিন্তু সেম হয়, কিন্তু তারা নাম কিন্তু ডিফারেন্ট রাখছে। যদি আইপ্যাড হয় তাহলে আইপ্যাড ওএস, যদি ফোন হয় তাহলে আইওএস, আর যদি ট্যাবলেট বলে সরি কম্পিউটার হয় তাহলে ম্যাক ওএস। তো তখন যখন 1983 তে মাইক্রোসফট অফিস লঞ্চ করা হয়েছিল, অবভিয়াসলি তখনও কম্পিউটারের ক্ষেত্রে দুইটাই মেইন অপারেটিং সিস্টেম আসলো,
ঠিক আছে, একটা হলো উইন্ডোজ আর একটা হলো গিয়া আমার ম্যাক ওএস। তখন এটা তার ম্যাক ওএস করতো না, তখন তারা এটা ম্যাকিনটশ করতো। সেম জিনিসই, ম্যাক মানে অ্যাপল, ম্যাকিনটশ ম্যাক ওএস সেম। এখন যদিও ইন্ট্রোডিউস করছিল কেডা, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ইন্ট্রোডিউস করছিল, কিন্তু প্রথম যে ভার্সন এটা কিন্তু তারা অ্যাপলের কম্পিউটার লেগে লঞ্চ করছিল। তখন কিন্তু আসলো উইন্ডোজ সিস্টেমটা অত বেশি ডেভেলপ আসলো না, যার ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অফিসে যে কম্পিউটারগুলো ইউজ হতো তারা অ্যাপলের সফটওয়্যারে চলতো, বা ম্যাকিনটশ ক্রিয়েশন একটা সফটওয়্যার আসলো ওইটাতে চলতো। এলাকা মাইক্রোসফট অফিসের প্রথম যে ভার্সনটা এটাও কিন্তু ম্যাকিনটশের লেগে লঞ্চ হয়েছিল। তো ইন্ট্রোডাকশন হয়েছিল 1983-তে, তার যে রাফ আইডিয়াটা। ঠিক আছে, তারপরে 1985-এ, ঠিক আছে, 1985-এ ফার্স্ট অফিসিয়াল ভার্সন লঞ্চ হয়েছে। ঠিক আছে, ফার্স্ট অফিসিয়াল ভার্সন অফ ফার্স্ট অফিসিয়াল ভার্সন অফ এমএস অফিস। এমএস অফিসের প্রথম অফিসিয়াল ভার্সন। হ্যাঁ, আরেকটা জিনিস হলো পর এটাও লিখে রাখবা, অ্যাপল কম্পিউটার্স, মানে প্রথম যে ভার্সনটা এটা অ্যাপল কম্পিউটারের লেগে আসলো। প্রথম অফিসিয়াল ভার্সন অফ মাইক্রোসফট ওএস ওয়াজ ফর অ্যাপল কম্পিউটার্স। ঠিক আছে, এরপরের বছর মানে 1986-এ তোমার আবার তারা নতুন ভার্সন লঞ্চ করছে, কার লেগে? উইন্ডোজের লেগে। উইন্ডোজের যে অফিসিয়াল ভার্সনটা এটা 1 বছর পরে লঞ্চ হয়েছে, অফিসিয়াল ভার্সন ফর উইন্ডোজ। অফিসিয়াল ভার্সন, অফিসিয়াল ভার্সন ফর উইন্ডোজ পরের বছর লঞ্চ হয়েছে। প্রথম ভার্সনটা কার লেগে লঞ্চ হয়েছে ইন কেস যদি জিজ্ঞেস করি? 1985, দেন গেল তোমার 1986। আচ্ছা, এবার 1989 আরেকটা ইম্পর্টেন্ট ইয়ার, 3 বছর পরে। ঠিক আছে, 1989-এ কি হয়েছে দেখো। 1989-এ GUI ওয়াজ ইন্ট্রোডিউস। এবার GUI জিনিসটা কি, ফুল ফর্মও দিতে পারে। GUI মানে হলো গিয়া গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিনিসটা কি দেখো, আমরা যখন ওয়েবসাইট ইউজ করি, আমরা যখন একটা অ্যাপ ইউজ করি, ধরো হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি আমরা, যে কোনো অ্যাপ ধরো হোয়াটসঅ্যাপ হোক, মাইক্রোসফট ওয়ার্ড হোক, অফিস হোক, এগুলি সবগুলি আইকন দিয়ে তৈরি না? ঠিক আছে, সব লেগে একটা আইকন থাকে, দেখবা ওই মেসেজ সেন্ড করার লেগে একটা অ্যারো আইকন থাকে, যেমন টিপ দিলে কি হয়, মেসেজ সেন্ড হয়। এরপরে আমরা যখন কেউ ফাইল পাঠাই, দেখবা যে ফাইলের লেগে এরকম একটা সাইন থাকে, ঠিক আছে না? এরপরে ধরো ইমেজ সেন্ড করবা, ইমেজের লেগে এরকম একটা বক্সের মধ্যে এরকম একটা কিছু একটা সাইন থাকে। তাহলে আমরা যে অ্যাপগুলি এখনকার সময় ইউজ করি সবগুলি কিন্তু আইকনের উপর চলে। সবটি অ্যাপের ভিতরে আইকন থাকে, আইকনের উপর চলে। সেম ভাবে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড তো আমরা মোটামুটি সবাই দেখছি, তুমি দেখবা সবখানে কিন্তু আইকন ইউজ করা, একদম উপরে একটা উইন্ডোজের মতো আইকন থাকে, কেমন করে সেটা। ঠিক আছে, অফিস বাটন কয়েডার আমরা আইতেছি ইন্টারভিউ। ম্যাক্সিমাম যে অপশনগুলি এগুলি দেখবা আইকনের মাধ্যমে কিটা করা হয়, দেখানো হয়। আইকনের মাধ্যমে দেখাইলে কি হয়, প্রথমত ইন্টারফেসটা আরো বেশি ডিফাইন হবে, জায়গা কম লাগবে, আইকন দিয়ে সেটা তুমি বুঝে নেবে। ঠিক আছে, আর জিনিসটা তোমার পয়রা দেখতে হইতো না, তোমার পয়রা দেখতে কিন্তু বেশি সময় লাগবে। জেনারেলি যখন কোনো কিছুর সাথে আইকন সেট করা হয়, আইকনটা মাথার মধ্যে থাকে তাড়াতাড়ি, থাকে বেশি সময় লাগে। তুমি এক্স্যাক্টলি জানো না যে ওইটার ভিতরে কিটা আছে, বাট তুমি আইকনটা দেখলে ঠিক বুঝে নেবে। তোমার বারবার প্রত্যেকটা জিনিস সেটা করতে হইতো না, পরে দেখতে হইতো। এই যে সিস্টেমটা বা এই যে তোমার ইন্টারফেসটা, এটারে করা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। একটা ইন্টারফেস যেখানে আমরা ইন্টারফেসটার ইউজ করি কার মাধ্যমে, আইকনের মাধ্যমে। আমরা ফোন ইউজ করি এখন, বা মাইক্রোসফটের ওয়ার্ড ইউজ করো, পাওয়ার পয়েন্ট, সব কিন্তু জিইউআই এর উপর চলে। জিইউআই শুধুমাত্র বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস শুধুমাত্র ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে লেগে না, সবকিছুই লেগে। ঠিক আছে, যারা আমরা তোমরা ওই কিপ্যাডের ফোন ইউজ করছিলে, নোকিয়ার ফোন, নোকিয়ার ফোন যেটির মধ্যে ইন্টারনেট চলতো। এবার যদি মনে আসেনি জানি না, দেখবা এটির মধ্যে যখন আমরা ওয়েবসাইট খুলতাম ছবি টবি কিছু আইতো না। অ্যাটলিস্ট আমি যখন ইউজ করছি প্রথম দিকে ওয়েবসাইটটি কিটা আসলো, ছবি টবি কিছু থাকতো না, কোনো একটা ওয়েবসাইট গুলো সব অপশন। ঠিক আছে, সবগুলি অপশন মানে লেখা টেক্সট। ওয়েবসাইটের মধ্যে কোনো আইকন নাই, কোনো ছবি নাই, কিচ্ছু নেই, শুধু কিটা আছে, টেক্সট আছে। স্যান্ডের লেখা এরকম কোনো বাটন থাকতো না, স্যান্ডের লেখা স্যান্ড লেখা থাকবে, স্যান্ড অপশনে গিয়ে ক্লিক করতে হবে, তারপরে স্যান্ড। তো ওই ওয়েবসাইটগুলি কিন্তু আইকনের উপর চলে না।
মানে ওইখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নেই। আগের যে ওয়েবসাইটগুলি আসলো বা নোকিয়ার ফোনটি তো আর অ্যান্ড্রয়েড আসলো না, ঠিক আছে? নোকিয়ার ফোনগুলি কিসে, নোকিয়ার ফোনগুলি লেগে আলাদা অপারেটিং সিস্টেম আসলো। কিন্তু নোকিয়ার যে কিপ্যাড ফোনটি এটির লেগে টোটালি আলাদা অপারেটিং সিস্টেম আসতো, তারা সিম্বিয়ান অপারেটিং সিস্টেম হয়। সিম্বিয়ান নোকিয়ার যে ফোনটি যেটির মধ্যে দেখা গেম টেম খেলা যেত, এটির ইন্টারফেস কিন্তু নর্মাল কিপ্যাড ফোনের থেকে ভালো আসতো। অ্যান্ড্রয়েড ফোনের মতো আসতো না, গেম টেম খেলা যেত, এক্সট্রা অনেক কিছু করা যেত। নোকিয়া ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপও ইউজ করা যেত। কিপ্যাড ফোন, অ্যান্ড্রয়েড না, কিপ্যাড ফোন হোয়াটসঅ্যাপ ইউজ করা যেত, তারা আলাদা ভার্সন আসতো। যেমন আমিও ইউজ করছি কিপ্যাড ফোনের মধ্যে। নর্মাল কিপ্যাড ফোনের মধ্যে কিন্তু তুমি ইউজ করতে পারতাম, নোকিয়ার মধ্যে ইউজ করা যেত। তারা না কিপ্যাড ফোনের থেকে ভালো, কিন্তু অ্যান্ড্রয়েডের মতো ভালো না, তারা একটা থার্ড পার্টি বা একটা টোটালি ডিফারেন্ট একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করছিল, যেটা সিম্বিয়ান অপারেটিং সিস্টেম হয়। কিন্তু ওয়েবসাইট যখন খুলতাম তখন দেখতে হবে কোনো ছবি টবি নাই, কিছু নাই, শুধু কিন্তু অপশন, টেক্সট লেখা, টেক্সটের মধ্যে ক্লিক করে সেটা তোমার কিটা করতে হইব, ওই অপশনটি অপারেট করতে হইব। তো এই যে ইন্টারফেসটা, ঠিক আছে, এটার মধ্যে কোনো টেক্সট থাকতো না, সরি টেক্সট থাকতো না, এটির মধ্যে কোনো আইকন থাকতো না, ঠিক আছে? আর যখন আইকন ইন্ট্রোডিউস করা হয়েছে ওইটারই নাম দেওয়া হয়েছে কিটা, জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বা সরি অফিসের মধ্যে এই জিইউআই ইন্ট্রোডিউস করা হয়েছিল 1989, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হলো, আরেকটা কোশ্চেন তোমার এটা দিতে পারে, এটা তো ওয়ার্ডের লিগা, কম্পিউটারে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কবে ইন্ট্রোডিউস করেছে কম্পিউটারের লিগা, ঠিক আছে? বা এটাও জিজ্ঞেস করতে পারে, আমরা কম্পিউটারের জেনারেশন করছিলাম, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড, ফোর্থ জেনারেশন। যদি কম্পিউটারের ক্ষেত্রে জিজ্ঞেস করে, কম্পিউটারে প্রথম কখন জিইউআই ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন কেস, এটা মনে রাখবা 1971-এ জিইউআই ফর কম্পিউটারস। কম্পিউটারে কবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আইছে, মানে বেসিক্যালি কি আইকন, জিইউআই মানে আইকন, আইকন ওয়ালা ইন্টারফেস কম্পিউটারের মধ্যে কবে আইছে, 1971-এ, ঠিক আছে? আর যদি জেনারেশন জিজ্ঞেস করে তাহলে ফোর্থ জেনারেশন। কম্পিউটারে কত নাম্বার জেনারেশনে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইন্ট্রোডিউস করা হয়েছিল, ফোর্থ জেনারেশন, ঠিক আছে? ফোর্থ জেনারেশনে কবে, 1971। আর ওয়ার্ডের মধ্যে বা মাইক্রোসফট অফিসের মধ্যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আইছে 1989, ঠিক আছে? ইয়ারগুলি একটু পড়ে রাখো যেগুলি ইম্পর্টেন্ট তোমার ইয়ার আছে। 89 গেল, নেক্সট 89 গেল, নেক্সট আইব 95, 1995, ঠিক আছে? ফার্স্ট অফিস বা ওয়ার্ড ভার্সন অফ 32 বিট। আমরা যখন কোনো একটা অ্যাপ ইউজ করি বা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ইউজ করি, এগুলি ডিফারেন্ট বিটের হয়, যত বেশি বিট তত বেশি ডেভেলপ। 34, এখন যেমন ধরো এখনকার সবসময় সব ওয়েবসাইট বা ফোনগুলো 64 বিটে চলে। এখনকার সময়ে যে ফোনগুলি আমরা ইউজ করি বা ওয়েবসাইট যেগুলো ইউজ করি সব 64 বিটে চলে। 16 থেকে শুরু হয়েছে, 16 থেকে 32, 32 থেকে এখন কত আছে, 64। The first version of 32-bit Microsoft Word was launched in 1995. Yeah, never 1997. Yes, introduced macro. মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ম্যাক্রো কবে ইন্ট্রোডিউস করা হয়েছে, 1997-এ। তাহলে ম্যাক্রো জিনিসটা কি? ম্যাক্রো ইজ এ সেট অফ সেটিংস, ঠিক আছে? ম্যাক্রো মানে হলো গিয়া একটা সেট অফ সেটিং। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অনেক সেটিং আছে, তুমি বারবার খুলবা, বারবার সবকিছু চেঞ্জ করবা না। ম্যাক্রো বেসিক্যালি কিটা, একটা সেট অফ সেটিংস প্রিডিফাইন্ড। তুমি বলো যে আমি সবসময় এই কম্পিউটারে এই ফরম্যাটে কাজ করুন, তাহলে আমি একটা ফরম্যাট সেভ করে রাখবো। ফার্দার যখন আমি কাজ করতে চাই তখন আমার যখন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা খুলুম, অলরেডি সেটিংসটি কিটা থাকবো, প্রিডিফাইন্ড থাকবো, আগে থেকে অ্যাপ্লাইড থাকবো, বারবার আমার সেটিং কি করতে হইতো না, বারবার চেঞ্জ করতে হইতো না। এটারে কয়া হয় ম্যাক্রো। তাহলে ম্যাক্রো বেসিক্যালি কিটা, এ প্রিডিফাইন্ড সেট অফ সেটিংস। প্রিডিফাইন্ড মানে আগের থেকে ডিফাইন করে রাখতে পারবা, নির্দিষ্ট করে দিতে পারবা। 1997-এ ম্যাক্রো ইন্ট্রোডিউস করা হয়েছিল। 1997 গেল, নেক্সট আইবো 2007, আরেকটা ইম্পর্টেন্ট ইয়ার, 2007, ঠিক আছে? 2007,
2007 খুব ইম্পর্টেন্ট। 2007 দুইটা জিনিস হয়েছে, ঠিক আছে? 2007 দুইটা জিনিস হয়েছে, একটা হলো রিবন ইন্টারফেস। রিবন ইন্টারফেস ওয়াজ ইন্ট্রোডিউসড। এবার রিবন ইন্টারফেস কিটা এটাও আমরা দেখতে পাবো। ওয়াজ ইন্ট্রোডিউসড। রিবন ইন্টারফেস বলতে বোঝায় একটা ইন্টিগ্রেটেড ইন্টারফেস, ঠিক আছে? ইন্টিগ্রেটেড ইন্টারফেস মানে সবকিছু এক জায়গার মধ্যে। ইন্টিগ্রেটেড ইন্টারফেস। আচ্ছা, এই যে রিবন ইন্টারফেসটা এটা কিন্তু এখনো চলতেছে। আর তোমার যদি জিজ্ঞেস করে অনলাইন কোড RIBBON রিবন। রিবন ইন্টারফেস বলতে বোঝায় একটা ইন্টিগ্রেটেড ইন্টারফেস যেখানে সবগুলি অপশন তোমার এক জায়গায় তোমার চোখের সামনে থাকবে, আলাদা আলাদা কোনো বার নেই, ঠিক আছে? পুরো উপরের যে সেকশনটা আছে মাইক্রোসফট অফিসের বা ওয়ার্ডের উপরের যে সেকশনটা আছে পুরাটা রিবন বার একসাথে। আগে কি আসলো আলাদা আলাদা বার আসলো, মেনু বার, টাইটেল বার, এরকম করে। সেটা এই ইন্টারফেসটা সরাই সেটা 2007 কিতা করা হয়েছে, একটা রিবন ইন্টারফেস ইন্ট্রোডিউস করা হয়েছে। সব অপশন সব বার একটা জায়গার মধ্যে, তুমি একটা বারের থেকেই সবটারে কিতা করতে পারবা, অ্যাক্সেস করতে পারবা। এটা কবে লঞ্চ হয়েছিল? 2007। এটা একটা। আরেকটা হইলো গিয়া XML ভার্সন। XML ভার্সন ওয়াজ ইন্ট্রোডিউসড। বাট XML ভার্সন কি? ঠিক আছে, XML। আচ্ছা, XML এর ফুল ফর্মটাও লিখালো। XML এর ফুল ফর্মটা ইন কেস যদি জিজ্ঞেস করে দাও, এক্সটেনসিভ এমনি লিখতে হইব। হ্যাঁ, 2007 এমনি করে লিখবা, ইটা ছোট হইব, এক্সটা বড় হইব, ঠিক আছে? এক্সটেনসিভ, এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ফুল ফর্ম অফ XML। আচ্ছা, নর্মালি এবার একটু এটার জিনিসটা কিটা করে দিই। নর্মালি আমরা যখন একটা ডকুমেন্ট সেভ করি, নর্মালি যখন কোনো ডকুমেন্ট আমরা সেভ করি, প্রত্যেকটা ডকুমেন্ট তো অনেক টাইপের হয়। যেমন ধরো ওয়ার্ডও একটা ডকুমেন্ট, পিডিএফও একটা ডকুমেন্ট, ঠিক আছে? এরপর আমার এক্সেল ফাইলও ডকুমেন্ট, পাওয়ার পয়েন্টও কিন্তু ডকুমেন্ট। এগুলির মধ্যে ডিফারেন্সিয়েট করা হয় কেমনে? নাম দেখে সেটা ডিফারেন্সিয়েট করতে পারবেন। তোমার তিনটা ফাইল দিছে, একটা ওয়ার্ড, একটা পিডিএফ, আর একটা হলো গিয়া সাপোজ পাওয়ার পয়েন্ট বা এক্সেল ফাইল। না খুললে সেটা ডিসাইড করতে পারবে না কোনটা কিটা। নামটা নামটা কইরা বা কোনোভাবে ডিসাইড করা পসিবল নেই। সিম্বল টিম্বল নাই, ধরো শুধু নামটা আছে তোমার কাছে, আমি তিনটা ফাইলের নাম লিখে দিছি, আমি তো আর সিম্বল রাখতে পারতাম না। ফাইলের নামটা লিখে দিছি, ফাইলের নামটা থেকে ডিসাইড করা যায় না কোনটা কোন ফাইল। নামটা যদি লক্ষ্য করো, ডট দিয়ে সেটা একটা সেকশন থাকে। তুমি একটা ডকুমেন্ট সেভ করলে এবিসি, এবিসি নামে কিন্তু সেভ হইতো না, এটা এবিসি ডট সামথিং। এই সামথিং যে পার্টটা, এটারে কয়া হয় এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেনশন যেটা, ওইটা থেকেই বোঝা যায় যে ফাইলটা কোন টাইপের ফাইল। মানে ধরো তুমি যখন একটা পিডিএফ সেভ করবা, ধরো এবিসি নাম দিয়ে জেপিজি, ঠিক আছে? জেপিজি মানে কি তা বোঝায় ছবি। জেপিইজি এই জিনিসটা দেখছো নি? যখনই কোনো ছবি সেভ করবা, এটা পিছনে জেপিইজি থাকে বা ডট পিএনজি থাকে। প্রত্যেকটা ফাইল একটা এক্সটেনশন দিয়ে সেভ হবে, এবং এক্সটেনশন দেখে সেটা তুমি বুঝতে পারবা যে ওই ফাইলটা কোন ফরম্যাটে আছে। যেমন ধরো তুমি যদি অডিও ফাইল সেভ করো, তাহলে ডট MP3 বা ডট MP4 দিয়ে সেভ হবে জেনারেলি। ডট MP3 MP4 দিয়ে কি বোঝা যায়? অডিও ফাইল। জেপিইজি দিয়ে বোঝা যায় পিকচার। ঠিক আছে? সেম ভাবে যখন আমরা ডকুমেন্ট সেভ করি, ডকুমেন্টের ক্ষেত্রে কি থাকে, একটা এক্সটেনশন থাকে, ঠিক আছে? এবার এক্সটেন্সিভ বা XML বোঝার লেগা এক্সটেনশন পার্টটাও আমাদের একটু বুঝতে দিব, ঠিক আছে? এক্সটেনশন জিনিসটা কি? এক্সটেনশন denotes the nature of document। যেমন ধরো ABC দিয়ে সেটা তুমি পিডিএফ সেভ করছো, তাহলে এটা কি নামে সেভ হবে? abc.pdf। এটা থাকবেই। তুমি কোনোদিন এক্সটেনশন, তুমি যদি ফাইল সেভ করতে দাও কম্পিউটারের মধ্যে, এই পার্টটা যদি সরাই দিতে চাও, এবার কম্পিউটারের মধ্যে লগে লগে নোটিফিকেশন আইব, এই পার্টটা সরাইলে ডকুমেন্ট করাপ্টেড হয়ে যেতে পারে।
মানে তুমি এই জায়গাটা চেঞ্জ করতে পারবা, এবিসি জায়গাতে XYZ লেখা দাও, যে মাত্র ডটের পিছনের জায়গাটা তুমি চেঞ্জ করতে দেবা, সাথে সাথে তোমার কাছে একটা নোটিফিকেশন টাইপের আইবো। এইটা করলে কিটা হতে পারে, ডকুমেন্টের মধ্যে ডেটা আছে যা এটি কিটা হতে পারে, হার্ম হতে পারে, ডেটা যেতে পারে, বা এরকম কিছু একটা আইবো, ডকুমেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। কারণ ডকুমেন্টের নেচার কেরা ডিফাইন করতেছে এইটা, ঠিক আছে? তো এইটারে কোয়া হয় আমার এক্সটেনশন। তাইলে ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন কি? তার ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন হলো extension for document না সরি ওয়ার্ড ফাইল। ওয়ার্ড ফাইল নিয়ে আমরা কথা বলতেছি, তাহলে ওয়ার্ড ফাইলের এক্সটেনশন কি? ঠিক আছে, ওয়ার্ড ফাইলের এক্সটেনশন হয় জেনারেলি ডট ডিওসি। ডট ডিওসিও দেখবা, অনেক জায়গাতে ডট ডিওসিএক্সও দেখবা, দুটোটাই এক্সটেনশন। যখনই কোনো ডকুমেন্ট মানে ওয়ার্ড ফাইল সেভ করবো আমরা, এটা আইদার ডট ডিওসি দিয়ে সেভ হবো, নাইলে ডট ডিওসিএক্স দিয়ে সেভ হবো। যদি তোমার ওয়ার্ডের ভার্সনটা 2007-এর আগের হয়, ঠিক আছে, তাহলে তোমার ফাইল ডট ডিওসি দিয়ে সেভ হবে। যদি ভার্সনটা কিটা হয় পরের হয়, তাহলে ডট ডিওসিএক্স দিয়ে সেভ হবে। কারণ এক্স ইন্ট্রোডিউস হয়েছে কবে? 2007-এ। 2007-এ ইন্ট্রোডিউস হয়েছিল গিয়া এক্সএমএল ভার্সন। এক্সএমএল ভার্সন যখন লঞ্চ হয়েছে, তখন ডকুমেন্ট ফাইলের ওয়ার্ড ফাইলের যে এক্সটেনশনটা, ডক থেকে চেঞ্জ হয়ে সেটা কি হয়ে গেছে না, ডিওসিএক্স হয়ে গেছে, ঠিক আছে? এই এক্স দিয়ে সেটা কিটা বোঝায়, ওই যে এক্সএমএল নামের মধ্যে মিল আছে, এক্স দিয়ে সেটা এক্সএমএল বোঝাইতেছে, ঠিক আছে? তাহলে ইন 2007, এটাও লেখা রাখুন, ইন 2007 with the introduction of XML, the extension of word file was changed to docx from .doc। কি লেখা চেঞ্জ করছে? আর যদি তোমার কেউ জিজ্ঞেস করেছে হোয়াট ইজ এক্সএমএল, ঠিক আছে, এক্সএমএল ইজ বেসিক্যালি একটা ডকুমেন্ট ফরম্যাট, এটা একটু বেশি সিকিউর, ঠিক আছে? এক্সএমএল জিনিসটা কি যদি জিজ্ঞেস করে, ফুল ফর্মের পাশাপাশি ডকুমেন্ট ফরম্যাট, generally more secure। মানে এক্সএমএল একটা মোর সিকিউর ডকুমেন্ট ফরম্যাট। এক্সএমএল দিয়ে সেভ করলে বা ডিওসিএক্স এ সেভ করলে তোমার ডকুমেন্টটা করাপ্টেড হওয়ার চান্স কম থাকে, বা ডেটাগুলি ইরেজ হওয়ার চান্স থাকে একটু কম থাকে, একটু প্রোটেক্টেড থাকবো আর কি। এই 2007-এ এক্সএমএল লঞ্চ হয়েছে, তার সাথে সাথে ডকুমেন্টের বা ওয়ার্ড ফাইলের যে এক্সটেনশনটা, এটা ডট ডিওসি থেকে চেঞ্জ হয়েছে, এটা ডট ডিওসিএক্স হয়ে গেছে। চলো 2007 গেল, বুঝি না, এটা এটা অডিও ফাইলের লেখা না, এটা শুধু ডকুমেন্টের লেখা। আমি যদি এক্সাম্পল দিচ্ছি, এটা এই যে ইয়ার বা এই যে আমার পুরা ওরিয়েন্টেশনটা আছে, এটা শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডের লেখা, এটা জাস্ট এক্সাম্পল লেখা কইছে। .mp3 বা .mp4 দিয়ে সেটা অডিও ফাইল সেভ হয়। তুমি যদি জেনারেলি মোর সিকিউর, মানে এক্সএমএল ভার্সনটা একটু ভালো সিকিউর আর কি, তুমি ডকুমেন্টটা সেভ করলে ডেটা ইরেজ হওয়ার চান্সেস একটু কম থাকবো, ডেটা সিকিউর থাকবো, এটা নতুন একটা সিকিউর ভার্সন তারা লঞ্চ করছে। আচ্ছা, নেক্সট আইতেছে 2007 গেল, নেক্সট আইতেছে নেক্সট ইয়ার, বুঝতে লাগেছে আমি এটা। চলো নেক্সট ইয়ার আইতেছে আমাদের 2017। 10 বছর মাঝখান দিয়ে অ্যাসাচ কোনো ডেভেলপমেন্ট হয়েছে। এবার দাও 7-এর পরে ডেভেলপমেন্ট অ্যাসাচ কিছু হয়েছে না, কিন্তু আমরা এখনো ওয়ার্ডে 2007 ইউজ করি, ম্যাক্সিমাম অফিসে গিয়ে দেখো, তুমি দেখো 2007-এর ভার্সন ইউজ করতেছে, অথচ লেটেস্ট ভার্সন কিন্তু 2024 লাস্ট লঞ্চ হয়েছে। ওয়ার্ড 2024 হইল গিয়া আপাতত লেটেস্ট ভার্সন। লেটেস্ট ভার্সন ইউজ করে এমন কম্পিউটার বা সিস্টেম খুব কমই আছে, এখানে সবখানে 7 ইউজ করা হইতেছে। তো 7 যেটা আছে এটা মোর দেন সাফিসিয়েন্ট।
মানে এরপরে অ্যাজ বিশাল বড় কোনো ডেভেলপমেন্ট হয়েছে না যে তোমার এরপরের ভার্সনটা ইউজ করতে হবে, আরামসে চলতেছে। ইভেন মোর কম্পেটেবল, একটু ওল্ডার সিস্টেম যেগুলি আছে, একটু কম্পিউটার পুরান যে সিস্টেমগুলি আছে, ওইগুলি লেগে 2007 সবচেয়ে ভালো ভার্সন। তো 2007-এর পরে অ্যাজ তোমার ডেভেলপমেন্ট বেশি কিছু হয়েছে। হ্যাঁ, 2007-এ কি হয়েছিল, ধর 2007-এ অফিস 365 লঞ্চ করা হয়েছিল, সরি 17 ওয়াজ ইন্ট্রোডিউস। এবার অফিস 365 ইন্ট্রোডিউস করা হয়েছে। অফিস 365 এর মধ্যে কিটা করছে, ক্লাউড সার্ভিস, ক্লাউড সার্ভিস ওয়াজ বেসিক্যালি মাইক্রোসফট অফিসের মধ্যে বা অফিস 365 এর মধ্যে ক্লাউড সার্ভিস ইন্টিগ্রেট করা হয়েছে। ক্লাউড কিটা বা ক্লাউড সার্ভিস জিনিসটা কিন্তু আমরা করছিলাম স্টোরেজের মধ্যে, টাইপ অফ স্টোরেজের মধ্যে আমরা করছিলাম। ক্লাউড হলো গিয়া ভার্চুয়াল স্টোরেজ। ফিজিক্যাল স্টোরেজ তো হয়, মেমোরি কার্ড হয়, বা ফোনের স্টোরেজ লোক ফিজিক্যাল স্টোরেজ, ঠিক আছে। এবার গুগলে যেমন ধর জিমেলের লোকে স্টোরেজ দেয় 15 GB করে, সেটা এটা কি তাই, এটার কোনো হার্ড কোনো তোমার ফরম্যাট আছে না, হার্ড ফর্ম আছে না, এটা তোমার কই যায় সেভ হয়, গুগলের ক্লাউডে গিয়ে ড্রাইভে গিয়ে সেভ হয়। ফর এক্সাম্পল ড্রাইভে কিটা তোমার ডকুমেন্ট সেভ করে রাখতে পারবা, বাট ড্রাইভের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে না, তাই তো এটা ভার্চুয়াল না। এই ভার্চুয়াল স্টোরেজ জেনারেলি ক্লাউড, ঠিক আছে। ক্লাউড কিটা ভার্চুয়াল স্টোরেজ। তো মাইক্রোসফট অফিসের মধ্যে ভার্চুয়াল স্টোরেজ দিয়ে দিছে তোমরা, তুমি চাইলে সেভ টিপ করে রাখতে পারবা। ভার্চুয়াল স্টোরেজের ক্ষেত্রে সুবিধা কিটা, তোমার সিস্টেম ডেস্ট্রয় হয়ে গেলেও ভার্চুয়াল স্টোরেজ ডেস্ট্রয় হতো। আমরা কিটা করি লিগা, জিমেলের মধ্যে আমরা ওই ড্রাইভের মধ্যে সেভ করে রেখে দিই। ড্রাইভের মধ্যে সেভ করে রেখে কি দেবো, তোমার ধরো কম্পিউটার নষ্ট হয়ে গেছে বা ফোন নষ্ট হয়ে গেছে, ড্রাইভ তো আর নষ্ট হইতো, ড্রাইভ তো ভার্চুয়াল, এই নষ্ট হইতে হইব, এর মধ্যে তোমার ডেটা সব থেকে দেবো। তুমি নতুন ডিভাইসে আবার কিটা করতে পারবা, তারা চাইলে আবার এটি ইউজ করতে পারবা, সেম আগে ডকুমেন্ট সব আগে ডেটাটি ইউজ করতে পারো, অ্যাক্সেস করতে পারো। 2017, ঠিক আছে। এবার 2017 থেকে 2020 2020-তে এই যে অফিস 365 এর নাম চেঞ্জ করে সেটা তারা রাখা দিছে মাইক্রোসফট 365, কিছু ইচ্ছা মধ্যে শুধু নাম চেঞ্জ করে দিছে, ঠিক আছে। ইট ওয়াজ রিনেম মানে অফিস 365, ইট ওয়াজ রিনেম, ইট ওয়াজ রিনেমড এস মাইক্রোসফট 365 এটা। আর 2023, ঠিক আছে, 2023 তে লঞ্চ হয়েছে মাইক্রোসফট কোপাইলট, অনলাইন কো পাওয়ার। মাইক্রোসফট কোপাইলট কিটা, কোপাইলট হলো বেসিক্যালি একটা এআই অ্যাসিস্ট্যান্ট, যেমন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কারা বানাইছে, ওপেন এআই বানাইছে, ঠিক আছে। জেমিনি আছে, কেটা বানাইছে, গুগল বানাইছে। সেম ভাবে মাইক্রোসফট কোপাইলট, কোপাইলট এন্ড এআই অ্যাসিস্ট্যান্ট, তোমার কাজটাতে হেল্প করে দিবে বেসিক্যালি। তাহলে এআই ইন্টিগ্রেশন বা এআই অ্যাসিস্ট্যান্ট মাইক্রোসফট অফিস বা ওয়ার্ডের মধ্যে কবে হয়েছে, 2023 হয়েছে, ঠিক আছে। আর আরেকটা লাস্ট লেখা এরকম 2024 লেটেস্ট ভার্সন অফ মাইক্রোসফট ওয়ার্ড অফ মাইক্রোসফট আপাতত, ঠিক আছে, আপাতত এটা মানে 24-এ লাস্ট ভার্সন বাড়িয়েছিল, 25-এ আর কোনো ভার্সন বাড়িয়েছে না, 26-এ এখন অব্দি বাড়িয়েছে না, সামনের মাসে বাইরেও যেতে পারে। তোমার পরীক্ষার আগে দেখে এলো যে লেটেস্ট ভার্সন কোনটা আছে, লেটেস্ট ভার্সন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হইতেই পারে। হ্যাঁ, অনলাইন খুব বুঝি না, অক্ষন্ত সার্ভিস তোমার পেইড হয়ে গেছে গা। এখন মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট অফিসের যে বা মাইক্রোসফট পুরোটা সার্ভিস আছে, এটা তখন কি হয়ে গেছে, পেইড হয়ে গেছে। তোমার পেমেন্ট করতে হয়, ইয়ারলি পেমেন্ট করতে হয় একটা। কিছু কিছু দেওয়া আগে যে ল্যাপটপ গুলি আইতো বা সিস্টেম গুলি আইতো, ওইগুলোর মধ্যে কিন্তু মাইক্রোসফটের ফ্রি থাকতো, মানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারতো। কিন্তু এখন যে ল্যাপটপ গুলি আয়, ভালো করে লক্ষ্য করে দেখো, তোমার ডেসক্রিপশন লেখা থাকে না, ডেসক্রিপশনে লেখা থাকবো অফিস ইন্টিগ্রেটেড বা অফিস ইনক্লুডেড। অফিস ইনক্লুডেড মানে তোমার দিয়ে দিছে, তোমার টাকা পে করতে হইতো না। জেনারেলি একটু হায়ার রেঞ্জের ল্যাপটপ যেগুলি আছে বা মিড রেঞ্জের যে ল্যাপটপগুলি আছে, ওইগুলোর মধ্যে অফিস ইনক্লুডেড থাকবে, মানে অফিস তোমার দিয়ে দিবে। একটু লো রেঞ্জের যে ল্যাপটপগুলি আছে 20-25 হাজার টাকা, দেখবে যে অফিস ইনক্লুডেড না, মানে ওখানে অফিস চালাইতে হইলে সাবস্ক্রিপশন চালাইতে হবে। আগে ফ্রি আসলো,
আগে নর্মালি দিয়ে দিত, বাট কোনো অসুবিধা নেই, তুমি ওই 2007 লোড করতে পারবা, 2024 হয়তো চালাতে পারতা না। ঠিক আছে, এখন নতুন সিস্টেম বিল্ড করলে মানুষ কি করে 2007 সাইড লোড করে, মানে আনঅফিসিয়াল ভার্সন হয়, মানে ওই কম্পিউটার দোকানতে দিয়ে দিব, বিন্দাস ইউজ করো। সবকিছুরই তো তোমার কিতা আছে কোনো না কোনো একটা গুরু পথে সবকিছুই হয়। এখন তুমি যদি একদম লেটেস্ট অফিসিয়াল ভার্সন ইউজ করতে চাও, তোমার কিন্তু পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট কিন্তু মানে যে হে পেমেন্ট না, মানে ভালো অ্যামাউন্টের পেমেন্ট করতে হয়, 7-8 হাজার টাকা ইয়ারলি প্রায়। এত টাকা দিয়েছিলা তুমি মাইক্রোসফট অফিস ইউজ করার কি দরকার? ফাইদার একটা রাস্তা আছে, থার্ড পার্টি কোনো অ্যাপ ইউজ করো, বা দোকানে গেলে তোমার সুন্দর 7 পরে আবার করা যেত, 7 অব্দি আরামসে ওই রিলোড করে দিব, সাইড লোড করে দিব, দোকানদার তারাই ঢুকাই দিব। কিন্তু নিজেও ঢুকানো যায়, ফাইল অ্যাভেলেবেল আছে, নিজেও ঢুকাই সেটা চাইলে ইউজ করতে পারো। লেটেস্ট ভার্সনটা ইউজ করতে পারতাম না। এই এই হলো গিয়ে আমার পুরো টাইমলাইন অফ মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, এখান থেকে আবার পড়তে কিতে হয় মেইনলি টাইমলাইনের পাশাপাশি পড়তে দিব যেটার থেকে বেশি কোশ্চেন দিব তোমার, চান্স বেশি, ম্যাক্সিমাম মিনিমাম লিমিট, এর থেকে প্রচুর কোশ্চেন দেয়। তুমি একটা ফাইল বানাইবা মাইক্রোসফট ওয়ার্ডে, ম্যাক্সিমাম সাইজ তার কত হইতে পারে? তুমি একটা লেখা তুমি লিখছো, ম্যাক্সিমাম ওয়ার্ডের সাইজ কত হইতে পারে? ম্যাক্সিমাম মিনিমাম থেকে প্রায় সময় কোশ্চেন দেয়। তার আগে আমরা ওয়ার্ডের ইন্টারফেসের অপশনগুলি কিটা কিটা আছে এবং কোনটার মধ্যে কি কি কাজ হয় এটি একটু আমাদের পড়তে হবে হালকা করে, ঠিক আছে? আচ্ছা, এই হইল গিয়া ইন্টারফেসটা। এই ছবি না ছাড়া একটু, ছবি ছাড়া একটু অসুবিধা হইব, ঠিক আছে? এই হইল গিয়া তোমার একটা, এটা কিন্তু সাতের ইন্টারফেস হয়। তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ড 2007 খুলো, তাহলে ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাইব, ঠিক আছে? এবার কোনটা কি সেকশন এটি আমরা একটু দেখব, ঠিক আছে? এই যে কিছু কিছু জিনিস এখানে লেখা আছে, যেমন অফিস বাটন, ঠিক আছে? আচ্ছা, এইটা যে এখানে 3টা অপশন আছে, আর এই যে সেকশনটা আছে, ঠিক আছে, এখানে নামটা লেখা থাকবো দেখবা, ঠিক আছে? এই যে নামটা লেখা থাকে, এটার নাম হলো মনে রাখবা টাইটেল বার। এটা লেখা নাই তো আমি লিখে দিতেছি, একদম উপরে থাকবো কিটা টাইটেল বার। টাইটেল বারের মধ্যে কিটা থাকবো ডকুমেন্টের টাইটেলটা, মানে তুমি যে নামে সেভ করছো, ঠিক আছে? লিখে সেরা, আচ্ছা ঠিক আছে, নাহলে দিয়ে দেবো। আপাতত তোমরা ছবি তুলে লাইও, নাহলে আমি কয়ে যাচ্ছি, ছবি নাইলে তুলে লেও বা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওইটা লিখে সেরা আবার বানাই তুই এবার। আচ্ছা, আমি একটু কয়ে দিতে দাও। প্রথমত একদম উপরে থাকবো কিটা টাইটেল বার, যে যে জিনিসগুলি দেখা যেতেছে এগুলো একটু কয়ে দিই। একদম উপরে আছে তোমার টাইটেল বার, ঠিক আছে? নেক্সট এদিকে আছে কিটা অফিস বাটন। এবার এই অফিস বাটনে যদি আমরা আই, একদম টপ লেফট কর্নারে, এখানে গেলে আমরা কি কি অপশন পাবো? ঠিক আছে, এখানে গেলে মেয়ে দেখো সবটি অপশন আবার বুঝেছি, পড়ার দরকার নেই, সবটি অপশন পড়ে পারতামও না, ঠিক আছে? আমার অফিসের কাজে কিতা কিতা লাগতেছে শুধু এটি করতে। একদম লেফট কর্নারে গেলে আইবো অফিস বাটন। অফিসের বাটনের মধ্যে তুমি গেলে পাইবা একটা অপশন নিউ। প্রথমে নিউ মানে কি, নিউ ডকুমেন্ট, তুমি ডকুমেন্ট খুলতে যাইতেছো নতুন করে, সেটা নিউতে টিপ দিবা, নতুন একটা ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট খুলবে, নিউ পাইবা। দেন তুমি পাইবা সেভ, আবার পাইবা সেভ এজ, ঠিক আছে? সেভ পাইবা, সেভ এজ পাইবা, প্রিন্ট পাইবা। এই অপশনগুলি পাইবা, মেইন মেইন যে অপশনগুলি তোমার অফিসে কাজে লাগবে। নিউ বলতে তো বুঝলামই, নিউ দিয়ে কি বুঝাইতেছে নতুন ডকুমেন্ট খুলতেছে। এবার সেভ আর সেভ এজ এর মধ্যে ডিফারেন্স কি? যখন তুমি কোনো একটা ডকুমেন্ট খুলো, নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, বাই ডিফল্ট সে মানে ওয়ার্ড তার নাম দিব ডকুমেন্ট 1। তুমি যদি কোনো নাম না দাও, এই নিজের থেকে একটা নাম দিয়ে দিব কিনা ডকুমেন্ট 1। এবার তুমি চাইলে এটা এবিসি এক্সট্রা যা খুশি দাও, পরে চেঞ্জ করতে পারবে। যদি ধরো তুমি নামটা কিছু চেঞ্জ করছো না, যা লেখার তুমি এখানে লিখছো, দেখে সেটা তুমি সেভ এ টিপ দিছো, সেভ এজ না কিন্তু সেভ এ ডকুমেন্ট বা ওয়ার্ড যে নামে নিজের রাখছিল, কি নাম দিছিল ডকুমেন্ট 1 দিছিল, ওই নাম দিয়ে সেরা সি ড্রাইভের মধ্যে গিয়ে সেভ হয়ে যাবো। মানে এখানে স্টোরেজ হে নিজের মতো ডিসাইড করে নেবো, আর সবকিছু বাই ডিফল্ট কই সেভ হয়ে গিয়ে সি ড্রাইভে। কম্পিউটারে সি ড্রাইভে কোনো কিছু যদি তুমি ফোল্ডার ডিসাইড না করো, সে কিন্তু সি ড্রাইভে গিয়ে সেভ হবে, ঠিক আছে? মানে নামও চেঞ্জ হতো না, স্টোরেজ ডেস্টিনেশনও চেঞ্জ হতো না। এ কই যাবে, জেনারেল ডেস্টিনেশন তার কোনখানে সি ড্রাইভে, আর জেনারেল নেম তার কি তার ডকুমেন্ট 1। তুমি যদি সেভ বাটনে ক্লিক করো, তাহলে সেম নামে সেম জায়গার মধ্যে গিয়ে সেটাই সেভ হয়ে যাবে। এবার তোমার ইচ্ছে হলে তুমি নিজের ডাইরেক্টের একটা স্টোরেজ বা ফোল্ডারে গিয়ে সেভ করবা, নাম নিজের মতো করে সেটা দিবা এবিসি এক্স ওয়াই জেড, তখন তোমার সেভ এজ এ দেখতে। সেভ এজে গেলে কি হইতেছে, সেভ এজে গেলে এখানে একটা বক্স খুলবো, এটার মধ্যে নাম চেঞ্জ করতে পারবা, স্টোরেজের যে লোকেশনটা ওইটা ডিসাইড করতে পারবা।
তুমি তোমার মতো লোকেশন ডিসাইড করে জিয়ানে সেভ করা করে নেবে, যে নামে খুশি সেভ করতে হবে। ঠিক আছে, এটা হলো গিয়া সেভ এস, আর একটা হলো সেভ। আর প্রিন্ট তো বুঝতেই পারতেছি, প্রিন্টের কাজ কিটা। ঠিক আছে, প্রিন্টের কাজ কিটা, প্রিন্ট করো। প্রিন্টের দিকে দিয়ে কিন্তু আরেকটা জিনিস করা যায়। প্রিন্টের দিয়ে সেটা নর্মাল কাজ হলো, প্রিন্ট দিয়ে সেটা প্রিন্ট করতে পারি, এটা সবাই জানি আমরা। প্রিন্ট দিয়ে সেটা আরেকটা জিনিস করতে পারবা, সেটা হলো ডকুমেন্ট থেকে পিডিএফ এ কনভার্ট করতে পারবা। তুমি যদি মনে করো, এখন ধর নর্মালি পিডিএফ কিন্তু করি আমরা ওয়েবসাইটে ঢুকে, সেটা করতে হয়। বিভিন্ন ওয়েবসাইট অ্যাভেলেবল আছে যেগুলির মধ্যে কোনো একটা ওয়ার্ড ফাইল রে কিটা করা যায়, পিডিএফ এ কনভার্ট করা যায়। কারণ ওয়ার্ড ফাইল রে পিডিএফ এ কনভার্ট করার রিজন জেনারেলি কিটা হয়, প্রথমত ওয়ার্ড ফাইল যখন তুমি সেন্ড করবা কেউ রে, এগুলি কিটা হয়, তার ওরিয়েন্টেশনটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ঢুকাইলে। পিডিএফ এ কনভার্ট করলে এই জিনিসটা হয় না, তুমি যে কোনো মোবাইলে ঢুকালে ওরিয়েন্টেশন সেম থাকবো, ডিভাইস টু ডিভাইসে ঢুকালেও সেম থাকবো। যেমন ধরো দুইজন বন্ধু আছে তোমরা, ঠিক আছে, দুইজনের দুই রকম ভার্সন ইউজ করতেছো মাইক্রোসফট ওয়ার্ডে। সাপোজ আমি ইউজ করতেছি 7, তুমি ইউজ করতেছো ফর এক্সাম্পল 24। আমি আমার ফাইলটা দিয়ে যখন বানাবো, তোমার ল্যাপটপে ঢুকাইলে এটা ডকুমেন্ট আরে ফরম্যাট করে চেঞ্জ হয়ে যাবে, কারণ ভার্সন সেম। সেম ভাবে তোমার এখানে বানাই একটা ডকুমেন্ট যদি আমার এখানে খুলি, একে ইন্ডিয়াকে দিয়ে দেবো, চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা যাতে না হয়, এই জন্য আমরা পিডিএফ এ কনভার্ট করি। পিডিএফ এ কনভার্ট করলে যেমনি বানাইছে এমনি থাকবে। তো এই প্রিন্ট থেকেও কিন্তু পিডিএফ করা যায়। নর্মাল প্রিন্ট তো করতেই পারবা, তার সাথে সাথে ওয়ার্ড থেকে ওয়ার্ড টু পিডিএফ এও কনভার্ট করা যায় এই প্রিন্ট অপশন থেকে। এই হলো গিয়া তোমার অফিস বাটনের মেইন কাজ। ঠিক আছে, নেক্সট আমরা আইতাছি, দেখো এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে তোমার সব কাজ, যত কাজ তুমি করবা, এই যে রিবন ট্যাবটা আছে, সব কাজ এখানে ইউজ। এখন দেখো বাই ডিফল্ট এটা তোমার সিলেক্টেড থাকবে হোমে। বাই ডিফল্ট তোমার কার্সার যেটা আছে বা তোমার ইন্টারফেসটা সিলেক্টেড থাকবে কিনা হোমে। হোম এই যতগুলো অপশন তুমি দেখতেছো এখানে, সবগুলি কার অপশন? হোমের অপশন। হোমের মধ্যে কিতা কিতা আছে দেখো, এটা কিতা, এটা হলো গিয়া ফন্ট স্টাইল। এই যে ক্যালিব্রি যে লেখা আছে, এটা হলো ফন্ট স্টাইল, মানে লেখা স্টাইল আর কি। তুমি যে যা স্টাইল লেখো, হরফ যেটা আমরা কই, ঠিক আছে, ইটালিক আছে, যেমন এটা হলো ইটালিক। ইটালিক করলে লেখাটা একটু দেখা যাবে, আন্ডারলাইন ইউ দিয়ে সেটা, পি দিয়ে সেটা কিতা বোল্ড। আচ্ছা, এই যে দেখো এখানে এক্স স্কয়ারের মতো একটা সিম্বল আছে, পাওয়ার যদি দিতে চাও, ঠিক আছে, অ্যালজেব্রার মধ্যে পাওয়ার লিখতে হয়। ঠিক আছে, ডকুমেন্টের সাইজ, সরি সাইজ বাড়ে বা কমাইতে পারবা। এখন ধর এডিট থেকে কোশ্চেন কিটা দিব, লেখা সাইজ বড় ছোট করা লাগে, 11 আছে এখন সাইজ, বাই ডিফল্ট জেনারেলি 11 থাকে, তুমি 12 বা করলে 12 করো, 15 করলে 15। তোমারে কিটা কোশ্চেন দিব জানো নি? তোমারে কোশ্চেন দিব একটা ডকুমেন্ট ফাইলের মধ্যে লেখার সাইজের ম্যাক্সিমাম লিমিট কত। ঠিক আছে, সবসময় মনে রাখবা লেখার সাইজ যেটা আছে, মানে ফন্ট সাইজ, এটি আমি লেখাই দেবো আবার, ফন্ট সাইজ তুমি 1 থেকে 1638 অব্দি ব্যবহার করতে পারো। মানে একটা ডকুমেন্টের মধ্যে লেখার সবচেয়ে ছোট সাইজ কত হইতে পারে? 1, এটা 11 আছে, এটা কমায় এসে আপ টু 1 অব্দি দিতে পারবা। সবচেয়ে বড় কত? 1638। তুমি 1639 করে দাও, দেখবা যে দেখাইবো আমার একটা যে দ্য সাইজ মাস্ট বি বিটুইন 1 and 638। তো কোশ্চেন এখান থেকে জেনারেলি একটু দিতে চাই, কারণ ধর 1638 সাইজ তো কেউ ইউজ করতো না, এত বড় ফন্ট সাইজ আমরা জেনারেলি দরকার লাগে না, কিন্তু কেউ দেখেও মানে খুঁজেও দেখতো না এখানে যে 1638 সাইজ আছে। কারণ তুমি যখন বারটারে নামাইবা, এখানে ক্লিক করলে বাই ডিফল্ট সাইজ হবে 72 অব্দি, মানে 16 পরে 11 পরে 12, এটা তো প্রি ডিফাইন, তো 72 অব্দি আছে, এরপরে নাইও, 12 এর মধ্যেই নেই। তো কেউ দেখে এটাও মনে করতে পারে সাইজ মেবি 72 অব্দি আছে, কিন্তু ম্যানুয়ালি লেখা সেটাও সাইজ বাড়াতে পারো। ম্যানুয়ালি লেখা যদি সাইজ বাড়াতে পারো, বাড়াতে চাও, আলটিমেটলি 1638 অব্দি সাইজ যায়, এরপর আর যেত। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এই যে এখানে দেখো ক্যাপিটালে স্মলে আছে একটা, ঠিক আছে, এটা হলো গিয়া তোমার চেঞ্জ কেস। চেঞ্জ কেস মানে কি? কেস মানে হলো তোমার আপার কেস লোয়ার কেস, বড় হাতে ছোট হাতে। আপার কেস মানে এখানে তুমি ক্লিক করবা, আপার কেস আইবো, লোয়ার কেস আইবো। আপার কেস মানে ছোট হাতের লেখা হয়ে যাবো, আপার কেস লিখতে হয়ে যাবো, বড় হাতের লেখা হয়ে যাবে। তুমি কোনো জিনিস যদি বড় হাতে লিখতে হয়, তাহলে আমরা চেঞ্জ কেস করতে পারি। চেঞ্জ কেসের মধ্যে লেখা বড় ছোট করা যায়। ঠিক আছে, তাহলে চেঞ্জ কেসের কাজ কিটা? ক্যাপিটাল লেটার বা স্মল লেটার কর, ক্যাপিটাল বা স্মল লেটার কর, চেঞ্জ কেসের কাজ। ঠিক আছে, নেক্সট এই জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে 4টা বার দেখা যাইতেছে না, 4টা যে বার দেখা যাইতেছে, তারারে ক হয় অ্যালাইনমেন্ট। তারারে ক হয় অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের কাজ কি? তোমার লেখাটার শুরু করতে হইব, শেষ করতে হইব। নর্মালি যখন আমরা লিখতে শুরু করি, আমরা কোন
পেজের কোন সাইড থেকে লিখি, লেফট সাইড থেকে না রাইট সাইড থেকে, বাম দিক থেকে লিখি। ঠিক আছে, এই দেখো এই যে প্রথমটা, প্রথমে থাকবো তোমার লেফট অ্যালাইনমেন্ট, একদম এই দিক থেকে যদি শুরু করি। ঠিক আছে, নেক্সট মাঝখানে মিডল অ্যালাইনমেন্ট, মানে লেখা শক্তি মাঝখানে থাকবে। তো যখন যখন আমরা হেডিং দিই, ধরো যখন আমরা কোনো একটা ডকুমেন্ট লিখতে শুরু করি, উপরে থাকে না একটা হেডিং, হেডিংটা দেখবো না এক্স্যাক্টলি মাঝখানে থাকে। তখন তুমি ম্যানুয়ালি এক্স্যাক্টলি মাঝখান কেমনে বুঝবা? তুমি যখন ম্যানুয়ালি হেরে মাঝখানে আনতে যাবা, একটু এই দিকে দিকে হয়ে দেবো, তো তখন আমরা কিটা করি, এই যে এটা ইউজ করি, সেকেন্ড যে অপশনটা আছে এটা ইউজ করলে এটা কিটা হবো মিডল অ্যালাইনমেন্ট, মানে হ্যাঁ নিজের থেকে মিডল আয় করবে, তোমার এক্সট্রা করে সেটা কিটা করতে হইতো না, ডিসাইড করতে হইতো না। নেক্সট এটা হলো গিয়া লেফট অ্যালাইনমেন্ট, থার্ড অপশন, এই যে অপশনটা এখানে আছে এটা হলো গিয়া লেফট অ্যালাইনমেন্ট, মানে লেখা কোন দিক থেকে শুরু হইব, সরি রাইট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, লেফট এটা আসলো রাইট অ্যালাইনমেন্ট, ডান দিক থেকে শুরু হইব। আরবি যারা লেখে, আরবি লেখা কিন্তু ডান দিক থেকে হয়, তো আরবি যদি কেউ লিখতে চায় তো হয়তো ডান দিক থেকে লিখতে দিব, তখন কোন অ্যালাইনমেন্ট ইউজ করবো, রাইট অ্যালাইনমেন্ট ইউজ করবো। আমরা ইংলিশ বা বাংলা লেখার লেগে কোন অ্যালাইনমেন্ট ইউজ করবো, বাম দিক মানে লেফট অ্যালাইনমেন্ট ইউজ করবো। নেক্সট লাস্ট অপশনটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ জাস্টিফাই। জাস্টিফাই হইল গিয়া কোনো বইয়ে টইয়ে লেখা তোমরা দেখবা, বইয়ের লেখাগুলি দেখো যে পয়েন্ট থেকে শুরু হয়, একই পয়েন্ট থেকে সবটি লাইন শুরু হয়, একই পয়েন্টে গিয়ে শেষ হয়, এরকম না কিন্তু বইয়ের লেখাটি, এটা এখানে শেষ হয়েছে, এটা আরেকটু পিছনে গিয়ে শেষ হয়েছে, এমন না কিন্তু, সবটা সমান থাকে, সবটা সমান থাকে না। এবার এই যে অপশনটা এটা হলো জাস্টিফাই। ঠিক আছে, তাহলে এন্ড এন্ড অফ লাইন সেম হইব, প্রত্যেকটা লাইনে স্টার্টিং সেম হইব, এন্ডও সেম হইব। ঠিক আছে, এটা কোন অপশনের মাধ্যমে করা হয়, জাস্টিফাইয়ের মাধ্যমে। জাস্টিফাই কোনটা, লাস্টের অপশন। ঠিক আছে, বইটের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেব, যেখান থেকে লেখা শুরু হয়েছে এখান থেকে লেখা কি শেষ হইব। কারণ নর্মালি কিটা হয়, আমরা যখন লিখি আমরা তো তোমার কিটা করি মাঝখানে স্পেস দিয়ে সেটা লিখি, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের সাইজ তো কিটা হইতো না, সেম অবশ্যই হতো না। তারপর দেখা যায় কিন্তু একটা লাইন সামনে গিয়ে শেষ হয়ে গেল, একটা লাইন গিয়ে শেষ হয়। জাস্টিফাই যখন তুমি ক্লিক করবা, প্রথমে তুমি পুরো সেকশনটা সিলেক্ট করলা, জাস্টিফাই যখন ক্লিক করবা, ওয়ার্ড নিজের থেকে স্পেসিং অ্যারেঞ্জ করবো, করে সেটা এমন ভাবে লাইন দিয়ে অ্যারেঞ্জ করবো, শুরু হইব সেম জায়গা থেকে, শেষ হইব সেম জায়গা থেকে এসে। এটা হলো জাস্টিফাই। এই তিনটা সরি চারটা অপশনের মধ্যে জাস্টিফাইটা ইম্পর্টেন্ট আছে। জাস্টিফাইয়ের মাধ্যমে কিটা করা হয়, জাস্টিফাইয়ের মাধ্যমে প্রত্যেকটা লাইনে স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টে কিটা করা হয়, সেম সেম শুরু করা, জাস্টিফাই গেল। ঠিক আছে, নেক্সট আছে তোমার এখানে জাস্টিফাই লগ একটা অপশন আছে, এটা হলো গিয়া এটা কিছু না, লাইন স্পেসিং, মানে দুইটা লাইনের মাঝখানে কতটা স্পেস থাকবে। ঠিক আছে, অ্যালাইনমেন্টের সঙ্গে এটা হলো গিয়ে আমাদের কি অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের সঙ্গে যেরকম বার টাইপের যে জায়গাটা আছে এটা রেখা হয় আর লাইন স্পেসিং, দুইটা লাইনের মাঝখানে কতটুকু স্পেস থাকবে তুমি সেট করতে পারবে। স্পেস বাড়াইলে মানে ভ্যালুটা বাড়াইলে স্পেস, এখানে ক্লিক করলে দেবে ভ্যালু আই 1, 1.15, 1.5, 2, 2.5, 3 এমন প্রেসার ভ্যালু আইবে। ভ্যালু যত বেশি দিবা লাইনের মাঝখানে যে স্পেস আছে এটা তত পারবে। হ্যাঁ হ্যাঁ, এডি 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 এটা এমনি আমি জাস্ট ছবি সার্চ করছি, মাঝখানে একটা জাস্ট র্যান্ডম লেখায় বসছে, এটা জাস্ট কিছু একটা লেখায় বসছে। ঠিক আছে, এটা আমি পড়ে দিচ্ছি না, এটা ইংলিশ হতো না কিছু জানি লেখা আছে। আমার তো তুমি ইন্টারভিউটার লাগে একটা ছবি সার্চ করছিলাম, এটা আইসে। আচ্ছা, নেক্সট রিবন ট্যাবের মধ্যে তাহলে হোম গেল। নেক্সট নেক্সট আছে দেখো ইনসার্ট। এবার তুমি যখন ডকুমেন্ট লিখবা এটার মধ্যে অনেক কিছু ইনসার্ট করা লাগতে পারে, ছবি টবি ফাইল ইনসার্ট করা লাগতে পারে। এই ইনসার্টের মধ্যে কিতা কিতা অপশন আছে এই দিকটা আমরা লিখতে রাখবো। ঠিক আছে, ইনসার্টের মধ্যে কিতা কিতা আইব দেখো। ইনসার্ট অপশনের মধ্যে আইব পেজেস। তুমি নতুন কোনো পেজ ইন্ট্রোডিউস করতে চাও, দুইটা পেজের মাঝখানে একটা পেজ লিখবে। ঠিক আছে, এই নতুন পেজ ইন্ট্রোডিউস করা যাবে। একটা আছে হেডার ফুটার, হেডার অনলাইন ফুটার। হ্যাঁ, নিউজ পেপারে টাইপিং দিয়ে বুঝি না। হ্যাঁ, হ টাইপ টাইপ টু ওয়ার্ডের মধ্যেই করতে। ওইটার মধ্যে তুমি লেখা সেরা লেখার পর কলাম সিলেক্ট করা যায়, আইতেছে এটার মধ্যে পেজ লেআউট একটা অপশন আছে ওইটার মধ্যে আইতেছে।
নিউজ পেপার যে লেখাগুলি হয় দেখবে না 2টা 3টা কলাম দিয়ে সেটা হয়, পাশাপাশি পাশাপাশি ইডার করার অপশন থাকে। নর্মালি তুমি লিখলে কিন্তু কলাম হয়তো না, একটা কলামই হয়, সেটাও চেঞ্জ করা যায়। আচ্ছা আমরা যদি ইনসার্টে যাই, প্রথমে আবার পেজেসে দিলে তুমি পেজ ইনসার্ট করতে পারো, নতুন পেজ। হেডার ফুটার কি থাকে? হেডার ফুটার এগেইন ইম্পর্টেন্ট আছে। হেডার ফুটার হইলো, ধরো এগেইন তুমি একটা বইয়ের কথা কল্পনা করে দাও, বইয়ের মধ্যে উপরে দেখবা তোমার চ্যাপ্টারের নামটা লেখা থাকে, প্রত্যেকটা পেজের মধ্যে লেখা থাকে না? ধরো এটা যদি একটা ফাইল হয়, যদি এটা একটা বই হয়, বা ধরো এটা একটা বইয়ের পেজ, ধরো এটা একটা বইয়ের পেজ, এটার মধ্যে সব যা যা লেখা সব লেখা আছে, এখানে দেখবা চ্যাপ্টারের নামটা লেখা আছে প্রত্যেকটা পেজে এই জায়গার মধ্যেই, এক্স্যাক্টলি এই জায়গার মধ্যে হইতে পারে, এই জায়গার মধ্যে হইতে পারে, মাঝখানে হইতে পারে, বাট প্রত্যেকটা পেজের মধ্যে কিটা লেখা আছে, সেম জিনিস লেখা আছে। এখন তুমি কি ম্যানুয়ালি প্রত্যেকটা পেজ 100টা পেজের মধ্যে লিখতে পারবে না? এটা লেখা হয় হেডারের মাধ্যমে। হেডার কেমন মনে রাখবা? হেড মানে উপরে। তোমার যদি কোনো একটা পেজের, সবগুলি পেজের উপর কোনো একটা পার্টিকুলার লাইন লিখতে হয়, ঠিক আছে, তুমি কি করবা, পেজের উপরে, প্রত্যেকটা পেজের উপরে পার্টিকুলার কিছু লাইন লিখতে চাও, পার্টিকুলার কিছু ইনফরমেশন দিতে চাও, এটা তোমার কিসের মাধ্যমে হবে? হেডারের মাধ্যমে। টপ অফ পেজ, পেজের টপে কোনো ইনফরমেশন দিবা, সবটি পেজের মধ্যে আয় করবো, ঠিক আছে, এটা কিসের মাধ্যমে আইবো? হেডারের মাধ্যমে আইবো। ফুটার মানে কি দেখো, ফুট মানে নিচে, সেম ভাবে তুমি নিচেও কিছু লিখতে চাও, ধরো এটা কই খাইবো? বটম অফ দ্য পেজ, বটম অফ পেজ। পেজের উপরে যদি লিখতে চাও তাইলে হইব হেডার দিয়ে লিখতে হইব। পেজের নিচে যদি লিখতে চাই তাহলে কি দিয়ে লিখতে হইব? ফুটার দিয়ে লিখতে হইব। হেডার গেল, ফুটার গেল, ঠিক আছে। নেক্সট আছে তোমার পেজ নাম্বার। তো আগে পেজ নাম্বার দিতে পারবা 1 2 3 4 5। হ্যাঁ, এখানে যেমন পেজের নিচে তোমার ডকুমেন্টের পেজ নাম্বার থাকে না, তো তুমি তো আগে ম্যানুয়ালি দিতে পারতা না, ঠিক আছে, পেজ নাম্বার সিলেক্ট করবা, নিজে নিজে পেজ নাম্বার বয়ে দেবো প্রত্যেকটার মধ্যে। আচ্ছা পেজ নাম্বার গেল। নেক্সট হলো গিয়া সিম্বল আর ইকুয়েশন। সিম্বল, ইকুয়েশন। সিম্বলের মধ্যে কি থাকবো? প্লাস মাইনাস, মাইনাস দিবা, ধরে ইনটু দিবা, এরকম। ইকুয়েশন লিখতে হয় অনেক সময়, এত প্লাস এত প্লাস এত, ঠিক আছে। সিম্বল কই থাকবো? প্লাস মাইনাস। ইকুয়েশন মানে কি দাও? রুট টুট দন লাগে অনেক সময়, ধরো রুট দিয়ে সেটা কিছু একটা লেখুন, ঠিক আছে, ধরো ফ্র্যাকশন লেখুন 2/3, ঠিক আছে, ফ্র্যাকশন রুট এগুলি ইকুয়েশন মানে। ফ্র্যাকশন লিখবা, রুট বা আরো অনেক ফাংশন আছে এরকম। অঙ্ক টঙ্ক যখন টাইপ করা হয় তখন লাগে রুট দিলা, ঠিক আছে, ইকুয়েশন কিছু একটা লিখবা, এত বাই এত প্লাস এত বাই এত, এরকম করে যখন কিছু লিখবা, এটি সব অপশন কই আছে? ইনসার্টের মধ্যে আছে। তিনটা জিনিসই তোমার করতে হইব, হোম করবা, ইনসার্ট করবা, পেজ লেআউট করবা, বাস দিলাম তো। হোম গেল, হোমের মধ্যে যা যা দেখা যাইতেছে সব আছে, ঠিক আছে, এগুলি কই আছে? এগুলি আছে ইনসার্টের মধ্যে সব। ইনসার্টের মধ্যে সব এই অপশনগুলি পাইবা। কিটা কিটা পাইতেছি আমরা? প্রথম আইতেছে পেজেস, তারপর আইতেছে হেডার, তারপর আছে ফুটার, তারপর আছে পেজ নাম্বার, তারপর আছে সিম্বল, ইকুয়েশন। মেইন মেইন যেটি লাগে আমাদের। কত? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি দিয়ে দিই। এটারে ছোট করতে তো এখন পারতাম না, কারণ এটা তো কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার হইতেছে। না হইতো না। পেজেস, হেডার, ফুটার, পেজ নাম্বার, সিম্বল, ইকুয়েশন। আচ্ছা আমি লিখে সেটা দিয়ে দেবো। আর লাস্ট একটা আছে পেজ লেআউট। পেজ লেআউটটা একটু কয়ে দিই। পেজ লেআউটের মধ্যে কিটা আছে দাও। পেজ লেআউটের মধ্যে থাকবো কিটা? তিনটা জিনিস মেইনলি আমাদের করতে হবে পেজ লেআউটের মধ্যে। পেজ লেআউটের মধ্যে এখানে লেখা লাইক, আর জায়গা নাই, পাদর নিচে লেখা লাইক। পেজ লেআউটের মধ্যে পাবো আমরা সাইজ অফ পেজ, কারণ পেজের তো অনেক সাইজ হয়। বাই ডিফল্ট আমরা পেজ সিলেক্টর থাকবো A4, আমরা এই সাইজটা যেটা প্রিন্ট করি, ঠিক আছে। বাই ডিফল্ট ওয়ার্ডের পেজের সাইজ কিটা হয়? A4 হয়। এবার তুমি চেঞ্জ চাইলে এটা কিটা করতে পারো, চেঞ্জ করতে পারো। পেজ সাইজ অফ পেজ থাকবো,
ঠিক আছে, দেন থাকবো তোমার পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। এবার দাও পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, জেনারেলি আমরা পোর্ট্রেট বলতে কি বোঝাই, এই ওরিয়েন্টেশনটা এমনি যেটা থাকে, ঠিক আছে। পোর্ট্রেট মানে হইলো তার যে হাইটে বড় হইব, পাশে ছোট হইব, পোর্ট্রেট। ল্যান্ডস্কেপ মানে এমনি এরকম, ঠিক আছে। ল্যান্ডস্কেপের সাইজটা হইব এরকম, লম্বাতে মানে পাশে বড়, আর পোর্ট্রেটের ক্ষেত্রে সাইজটা হইব এরকম। নর্মালি আমাদের যে ডিফল্ট ওরিয়েন্টেশন ওইখানে সাইজটা পোর্ট্রেটে থাকে, এই ওরিয়েন্টেশনে থাকবে এমন। এবার তোমার যদি মনে না আমি এমনি লিখুন, তাহলে এমনি লিখবো, সাইজ চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সাইজ অফ পেজ থাকবো, এটার মধ্যে থাকবো, দেন থাকবো পোর্ট্রেট থাকবো, ল্যান্ডস্কেপ থাকবো, আরেকটা জিনিস থাকবো না বা কলাম। তোমার লেখাটা তুমি কয় কলামে লিখতে চাও, যেমন এখানে কলাম কয়টা আছে, কলাম কিন্তু একটাই। নিউজ পেপারের যে আর্টিকেল গুলি লেখা হয় এগুলো দেখবা 3টা বা 2টা কলামে লেখা হয়, মানে পুরাটা তুমি সিলেক্ট করে সেটা লিখতে সেটা, দেন কলাম যদি 2 সিলেক্ট করে দাও, এটা করবো 2টা কলামে ভাগ হয়ে যাবো। যেমন ধরো আমরা এখানে শীট গুলি হয়, এখানে যে শীটটি, যেমন যে শীটটি, এর মধ্যে দাও 2টা কলাম আছে না, এমনে তারপর আবার এমনে। তো শীটগুলি বানানো হইব কিন্তু নর্মালি, দেন সিলেক্ট করে সেটা কিটা করবো, 2টা মানে কলাম সিলেক্ট করে দেবো 2টা, তো এদিকে অর্ধেক আয় পড়বো, এদিকে অর্ধেক আয় পড়বো। তুমি 2টা হলে 2টা, যা 3টা হলে 3টা করবা, তাহলে 3টা ভাগে আইবো এরকম আর। নিউজ পেপার আর্টিকেল বা এরকম শীট যখন বানানো হয় তখন এই কলাম সিলেক্ট করতে হয়। নর্মালি সিলেক্টেড থাকবো একটা কলাম, তুমি চাইলে এটা কিটা করতে পারো, চেঞ্জ করতে পারো। এই 3টা জিনিস এখান থেকে আমাদের করতে হইব। আর এখানে ধর নিচে আছে, নিচে আছে তোমার স্ট্যাটাস বার। এটা হলো ডকুমেন্ট এরিয়া, ডকুমেন্ট এরিয়া মানে যে যার মধ্যে তুমি লিখবা সবকিছু। নিচে 2টা জায়গা আছে, নিচে 2টা জিনিস আছে, একটা হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের মধ্যে তোমার কিটা থাকবো, নাম্বার অফ পেজ আর নাম্বার অফ ওয়ার্ড, ঠিক আছে। এবার দেখো পেজ 1 অফ 2, একটা দেখা যাচ্ছে মানে 2টা পেজের মধ্যে ফার্স্ট পেজটা, নাম্বার অফ পেজ দেখাবো, তুমি কত নাম্বার পেজে আছো এটাও দেখাবো। ধরো টোটাল ডকুমেন্টে পেজ আছে 100টা, তুমি এখন 50 নাম্বার পেজে আছো, তো পেজ 50 অফ 100, এই জিনিসটা তারা নিচে শো করবো, এই পেজ নাম্বার, ঠিক আছে। দ্যাট ইজ তোমার টোটাল পেজ, স্ট্যাটাস বারের মধ্যে পেজ নাম্বার, কত নাম্বার পেজে তুমি আসো। আরেকটা হলো গিয়া ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড কাউন্ট কয়টা ওয়ার্ড আছে, 3টা জিনিস শো করতেছে। টোটাল নাম্বার অফ পেজ কয়টা আছে, পেজ তুমি কত নাম্বার পেজে আসো, আরেকটা হলো পেজ কাউন্ট, সরি ওয়ার্ড কাউন্ট, কয়টা ওয়ার্ড এখন অব্দি লিখছো এটা শো করবো। আর স্ট্যাটাস বারের মধ্যে একটা সেকশন আছে জুম স্লাইডার, এটা কিন্তু স্ট্যাটাস বারের পার্টি। জুম স্লাইডার দিয়ে এসে তুমি জুম করতে পারবা, জুম ইন করতে পারবা, জুম আউট করতে পারবা, ঠিক আছে। জুম ইন করলে কি দেবো, লেখাটা বড় হইব, মানে ডকুমেন্টের সাইজটা বড় হইব। জুম আউট করলে লেখা সাইজটা কি দেবো, ছোট হইব, ডকুমেন্ট সাইজটা ছোট হয়ে যাবে। আচ্ছা, এটা তোমার কোশ্চেন করতো না, তোমার কোশ্চেন করবো যে একটা ডকুমেন্ট ফাইলে বা ওয়ার্ড ফাইলে ম্যাক্সিমাম জুমিং লিমিট কত, ঠিক আছে 500। এই যে এইটা যে মাঝখানে আছে না, এটা হলো 100। এবার তুমি চাইলে এর থেকে বাড়াতে পারবে না, এই দেখো এখানে প্লাস একটা সাইন আছে, প্লাস দিয়ে গেলে কি তুমি আরো বাড়বো, কতটুকু অব্দি বাড়ানো যায়, প্লাস 500 অব্দি, মানে 500% আর এটা জাস্ট দেখার লেখা, লেখা সাইজ টাইজ কিচ্ছু পারতো না। তোমার ডকুমেন্টের যে জুমটা মানে জুম করে দিব আর কি, পেজে সাইজটা বড় দেখাবো, লেখাটা সব কিছু দেখো বড় দেখাবো। যদি ছোট করে দাও তাহলে ছোট দেখাবো। ধরো তোমার ইচ্ছে হলো তুমি এক লগে 2 পেজ দেখবা, ঠিক আছে, এক লগে 2টা পেজ যাতে তোমার এই জায়গার মধ্যে আয়, তুমি তখন কি করবা, জুম আউট করবা, ছোট করবা, ছোট হইতে 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 একটা সময় দেখা যাবে এক লগে 2টা পেজ আয়। সেম ভাবে যখন তুমি জুম ইন করবা বা জুমটা যখন বাড়াইবা তখন লেখাটা বড় দেখা যাবে, তুমি আপ টু 500% অব্দি কিটা করতে পারো, জুম করতে পারো, ঠিক আছে। এডি হলো আমাদের মোটামুটি যেগুলি তোমার কাজে লাগবে, ঠিক আছে। কিসের কাজে লাগবে না, অফিসের কাজে দেখলে লাগে, বাকি এখানে রেফারেন্স আছে, মেইলিং আছে, ঠিক আছে, এই লাগবে। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস পেজ লেআউট যেটা আমরা লেখাইছিলাম, ঠিক আছে, পেজ লেআউট যে আমরা লেখাইছিলাম, এখানে লেখাইছিলাম না পেজ লেআউট। আরেকটা জিনিস একটু লিখে রাখো, এটা হলো গিয়া ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক জানি না আমরা কিতা, ওই যে শীটের পিছনে কে কে ইনস্টিটিউট লেখা আছে, ছবি, ঠিক আছে, মানে এটা পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি বা সিম্বল কিছু একটা থাকে, জেনারেলি ডকুমেন্টেড প্রোটেক্ট করার লাগে আমরা ইউজ করি, যাতে অন্য কেউ কপি ডাইরেক্ট ইউজ করে নেবো। ঠিক পিছনে কিটা করি আমরা একটা ওয়াটারমার্ক দিয়ে দিই, এই ডাইরেক্টলি জিনিসটা কিটা করতে পারতো না, ইউজ করতে পারতো না। এই ওয়াটারমার্ক অপশনটাও পেজ লেআউটের মধ্যে থাকে, ঠিক আছে। এই এই হলো বেসিক ইনফরমেশন
যেগুলি তোমার লাগবে কিসের লেগা, ওই অফিসের কাজে যেটা লাগে। ঠিক আছে? আচ্ছা এবার লাস্ট একটা জিনিস আমি একটু করে দিতেছি। লাস্ট হলো গিয়া তোমার ম্যাক্সিমাম মিনিমাম লিমিটটা আমি একটু করে দেবো, যাতে এডিট থেকে আবার কোশ্চেন নাই। তো ম্যাক্সিমাম আর মিনিমাম লিমিটটা আমরা একটু করে দিতেছি। সবটির ম্যাক্সিমাম আর মিনিমাম লিমিট আমি পেয়ে গেছি, এডি ডাইরেক্টলি করে এলো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম লিমিট লিমিট অফ এমএস ওয়ার্ড। কয়েকটা আমরা আগেই কইছিলাম, জুমেরটা কয়ে দিছিলাম। জুমেরটা কত আসলো, ম্যাক্সিমাম জুমিং লিমিট, ম্যাক্স জুম 500%। তারপর আমরা ওয়ার্ডের সাইজও কইছিলাম, ফন্ট সাইজ, ফন্ট সাইজ হয় 1 থেকে 1638 অবধি। নেক্সট হলো গিয়া ফাইল সাইজ, ম্যাক্সিমাম ফাইল সাইজ, মানে তুমি যে ফাইল সেভ করবা যত বেশি ফাইল বাড়াইতে থাকবা লেখা তো বাড়তে থাকবো, সাইজও বাড়তে থাকবো। ম্যাক্সিমাম ফাইল সাইজ 512 MB। এখন এখানে একটা ক্যাচ আছে, 512 MBর বড় ফাইল কি হয় না, হয়। মনে রাখবা ওনলি ফর ওয়ার্ড ক্যারেক্টার্স। কারণ দেখো আমার একটা ফাইলের মধ্যে শুধু ওয়ার্ড থাকবে এমন তো না, ছবি তো থাকতে পারে। ছবি যদি ইনসার্ট করো সাইজ বাইরে যাবো না, ছবি সাইজ তো বেশি হয়। মানে তুমি যে শুধু ওয়ার্ড যেগুলি লিখছো ওই পার্টটা 512 MBর উপরে যেতে পারতো। মানে একটা লেটার লেগে ইউজ করতে পারতো একটা, না না এবার 1638 ইউজ করলে তো পেজেই জায়গা হইতো না, পেজের বাইরে যাবে গাড়িটা। একটা 1638 যদি তুমি সাইজ দিয়ে লেখো, এটা প্রিন্ট করলে লেখার সাইজটা 22 ইঞ্চি হইব। 22 ইঞ্চি লেখা থাকে, ফ্লেক্স টেক্সট মানে এখন নর্মালি তো ওয়ার্ড ফাইলে ফ্লেক্স বানানো হয় না, পসিবল না। বাট তুমি যদি এই যে ফাইলে মানে প্রিন্ট করতে চাও তোমার প্রিন্ট করে, ঠিক আছে। ওই নর্মালি অফিসের কাজে তো ইউজ করতে পারতো না, ফ্লেক্স টেক্সট যে বড় বড় ফুল আর ফ্লেক্স গুলি বানায় ওইটার লেগে লাগবে। এটা এক পেজার জায়গা হইতো না, তুমি প্রিন্ট করলে 22 ইঞ্চি লেটার আইব, এক একটা ওয়ার্ড 22 ইঞ্চি করে এসে রইবে। তো ম্যাক্সিমাম ফাইল সাইজ ছিল 512 MB। নাম্বার অফ পেজেস, মানে তুমি কয়টা পেজ এড করতে পারবা, ঠিক আছে। অনলি ফর ওয়ার্ড ক্যারেক্টার্স, মানে ওয়ার্ড যদি লিখতেছো, লিমিট না, ওয়ার্ডের লিমিট না, ওয়ার্ড যত ওয়ার্ড বাড়াইবা ফাইল সাইজ বাড়বো না। ওয়ার্ডের পার্টের যে ফাইল সাইজটা আছে ওইটা 512 MB যেতে পারে ম্যাক্সিমাম, এর বেশি না ওয়ার্ড পার্টে। কারণ তুমি দেখো ছবি ইউজ করলে এটা কিন্তু কোনো লিমিট নেই, ছবি ইউজ করলে তো সাইজ বাড়ে। ওয়ার্ড যেটা লিখতেছো ওয়ার্ডের লেগা যে সাইজটা বাড়তেছে এটা কতটা বাড়তে পারো, 512 MB। এখন তুমি ছবি টবি ইউজ করে যদি আরো সাইজ বাড়ো তাহলে কোনো সমস্যা নেই, ওয়ার্ডের পার্টটার সাইজ 512 MBর বেশি যেতে পারতো। অনলি ফর ওয়ার্ড ক্যারেক্টার। এখন তুমি 1 GB ফাইলও পাইবা ওয়ার্ড ফাইল, বাট এটা কিসের লেগে হইছে, এটা মোস্ট প্রবাবলি ওই যখন তুমি ইউজ করছো, মানে সাপোজ ছবি টবি ইউজ করছো ওইটার লেগে হয়তো সাইজটা বেড়ে গেছে, এটা হতে পারে। আচ্ছা দেখো নাম্বার অফ পেজেস, ঠিক আছে, নো লিমিট, পেজের কোনো লিমিট নেই, যত খুশি পেজ লেখো, পেজের কোনো লিমিট নাই, যত খুশি পেজ লেখো। আচ্ছা নাম্বার অফ ওয়ার্ডস, হ্যাঁ এটার আবার লিমিট আছে, কয়টা ওয়ার্ড লিখতে পারবা। থিওরিটিক্যালি একটা ওয়ার্ড ফাইলের মধ্যে 32 কোটি ওয়ার্ড লেখা যায়, 32 কোটি ওয়ার্ড লিখতে পারবে, 32 crore। এখন অবভিয়াসলি 32 কোটি অব্দি হোপফুলি কেউ লেখছে না অনেক, 32 কোটি ওয়ার্ড লেখার আগে তোমার কম্পিউটার নষ্ট হয়ে যাবো। 32 কোটি লেখা কটা শুনে লাগবো, কটা শুনে, কটা 7টা শুনে, 7টা, 7টা জিরো, 32 না 7টা জিরো। ঠিক আছে, এবার 32 কোটি ওয়ার্ড তো আর কেউ অবভিয়াসলি কেউ লেখ, হোপফুলি কেউ লিখতো। চলো 32 কোটি এইটাই তোমার পরীক্ষার মধ্যে, কারণ কেউ চিন্তা করে 32 কোটি ওয়ার্ড লেখার জন্য কি ওয়ার্ডের পরীক্ষা মধ্যে। হ্যাঁ হ্যাঁ
এবার ধর তুমি টিপ দিয়ে কতক্ষণ ধরে রাখো, তারপরে গিয়ে 32 কোটি ওয়ার্ড, লেটার না কিন্তু 32 কোটি ওয়ার্ড। আর যদি তুমি টিপ দিয়ে ধরে রাখো, স্পেস না দিলে তো একটাই ওয়ার্ড এলো, স্পেস না দিলে তো একটাই ওয়ার্ড এলো, স্পেসও লাগবে মাঝখানে, তারপরে গিয়ে 32 কোটি ওয়ার্ড। আচ্ছা নেক্সট, এটা লাস্ট পরীক্ষার মধ্যে আইছিল, আমরা কইছিলাম যদি টেবিল বানাও কলাম কয়টা দিতে পারো, ম্যাক্সিমাম কলাম ইন এ টেবিল, লাস্ট জিআরবিটির মধ্যে আইছিল। টেবিলের কলাম বলতে কি তা ভার্টিক্যাল ঘরটি না, কলাম কোড এটি না, এটি তো কলাম, ধরো 1 2 3 4 5 6টা আছে এরকম, এমন করে সেটা ম্যাক্সিমাম কয়টা কলাম দিতে পারো, 63, 63টা কলাম দিতে পারো, পেয়ে যাবো এক্সের মতো শুরু করতে। এটা এই প্রবলেমটা সলভ করার লাগে এক্সেল আইছে, ম্যাক্সিমাম কলাম বইটা জাস্ট এক এক পেজের মধ্যে 6 পেজ, একটা এ4 সেটা 8 পেজ, 8 পেজ, যখন একটু কম করা করে এলে ফলাফল 60 পেজ করে যেত, আর যদি বেশি করা করে তাহলে 8 পেজ। এবং আমি মনে চিন্তা করতে আমার দেহে কেমনে, আচ্ছা বাদ দাও, এমনি তো আমি জানি না যে কোনটা কমন আইবো, এরপর এটা দেখে সেটা আবার লেখন পুরো বই দরকার। এবার খুললে পরীক্ষা হলে যদি টিচার ধরো কিছু কয় না জানা কথা, এবার মানে আমার কথা হলো তারা যদি আমি থাকতাম, ধরো আমি টাকা দিয়ে হইলেও গেছি, স্টিল খুললে সেটা ব্যক্তিরা তো আমার দিকে দেখে রয়েছে না, আমি দেখে আমার তো নিজে লজ্জা লেগে যাবো। হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম রো, আচ্ছা ম্যাক্সিমাম রো, রো এর কোনো লিমিট নেই, যত বেশি রো লাও নো লিমিট, রো তো নিচের দিকে না, রো কোন নিচের দিকে, এই এবার রো তো দেখো চলতে থাকবো না, চলতেই তো থাকবো, এক পেজ থেকে পরের পেজে যাবো গা, কিন্তু কলাম তো লিমিটেড, পেজের জায়গা শেষ কলামও শেষ, কিন্তু কিন্তু রো তো নিচে নামতে পারবা, পেজ অ্যাড করতে পারবা নিচে, সাইডে তো পেজ অ্যাড করতে পারতাম, এলিগা নাম্বার অফ কলাম লিমিটেড হয়, রো অফ কলাম ফন্ট সাইজ গেল। আচ্ছা জুমটা তো লাই দিছিলাম না, এক থেকে ম্যাক্সিমাম 500% অব্দি জুম হয়। আচ্ছা আরেকটা হইলো গিয়া আন্ডু রিডু জানি না আমরা, আন্ডু, আন্ডু মানে কি তা তোমার কোনো একটা লেখা লিখছো, ধরো ভুলে গেছে গা, ব্যাক করে যাও না, ব্যাক অপশনে যাও না লিখো, এবার আন্ডু ম্যাক্সিমাম কয়টা করা যায়, ম্যাক্সিমাম 100টা অ্যাকশন অব্দি তুমি পিছিয়ে যেতে পারো, 100টা, 100 অ্যাকশনস ম্যাক্স। আন্ডু করা মানে কি তা ধরো তুমি একটা লেটার লিখছো, কোনো জায়গার মধ্যে ভুল হয়েছে, তুমি শিওর না যে এক্স্যাক্টলি কিটা ভুল করছে, তখন আমরা আন্ডু করে দিই, তাহলে একটা আমার ইনপুট বন্ধ হয়ে যাবে, বা একটা ইনপুট কিন্তু ইরেজ হয়ে যাবো, ঠিক আছে, আরেকবার আবার আন্ডু দিবা, আরেকটা ইনপুট যাবো, এমন করে সেটা তুমি পিছন দিকে যেতে পারবা, ঠিক আছে, এক্স্যাক্টলি যেখানে ভুল করছো, যেখানে তোমার মনে হয় যে ভুল হয়েছে তুমি শিওর না, ওইখানে যাওয়ার লাগে আমরা আন্ডু ইউজ করি। এবার আন্ডু দিলে পিছন দিকে যাবো, একটা 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 তোমার কি যাবো, একটা একটা করে সেটা তোমার ফাংশন বুঝতে থাকবো, তুমি ধরো প্রথমে এবি লিখছিলা, আন্ডু দিবা এবি যাবো, আবার আন্ডু দিবা এর আগে যেটা লিখছিলে এটা যাবো, আবার আন্ডু দিবা যাইবো, এমন এমন করে সেটা, তাহলে তুমি পিছন দিয়ে যাইতেছো আপ টু 100টা অব্দি তুমি আন্ডু করতে পারবে। এখন 100টা অব্দি আন্ডু করা তো জানলে দরকার পড়ে, ঠিক আছে, বাট করতে পারো, থিওরিটিক্যালি পসিবল, ঠিক আছে, 100টা অব্দি যদি 100 স্টেপ আগে যদি কোনো কিছু একটা ভুল করে থাকো, তোমার মনে থাকবো না ভুল করছিলাম, ভুল করলে তো লগে লগে আছে, এখন ভুল কাটেছি একটা বা দুইটা স্টেপ জেনারেলি আন্ডু করতে হয়। হয়তো লাল দাগে স্পেলিং মিস্টেক অনেক সময়, এখন লাল দাগের জেনারেলি কি হয়, ধরো তুমি বাংলা কোনো ওয়ার্ড অনেক সময় ইংলিশে লিখলে তারা এটারে ভুল ধরে লাগে, কারণ তারা বুঝতে পারে, একটা ওয়ার্ড ফাইলের মধ্যে রেড মার্কিং কখন হয়, যখন ওয়ার্ড ফিল করে যে তুমি বানানটা ভুল লিখছো বা তুমি স্পেলিং মিস্টেক করছো, এমন কোনটা অনেক সময় লাল দেখা গেলে প্রথমত তুমি এমন একটা ওয়ার্ড লিখছো, অন্ধ ত্রিপুরা লিখলে অনেক সময় দেখবে লাল দেখা থাকবে, কারণ ত্রিপুরা জিনিসটা ইংলিশে নাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ত্রিপুরা জিনিসটা এক্সিস্ট করে না। এখন ধরো বড় বড় সিটির নাম লিখলে রেকগনাইজ করা যাচ্ছে সিটির নাম, আনকমন কোন একটা জায়গার নাম লিখছো, ধরো ত্রিপুরাও না, একদম তোমার গ্রামের নাম লিখছো ধরো এমন একটা নাম, এখন নামটা তো বাংলাতে, ঠিক আছে,
তুমি তো ইংলিশে লিখছো, বাট ওয়ার্ড ধরতে পারে না যে এটা কিতা, ওয়ার্ড জিনিসটা ধরতে পারে না, তখন এই মনে করে উল্টা পাল্টা কোনো ওয়ার্ড লেখা হয়েছে, ভুল কোনো ওয়ার্ড লেখা হয়েছে, এটা কিতা হয়, এটা ওই একটা লাল একটা দাগ শো করে যে এটা ভুল আছে। তো অনেক সময় কিতা হয়, অনেক স্পেলিং আছে যেগুলি তোমার দুইটা স্পেলিং, একই ওয়ার্ড স্পেলিং দুই রকম। জেনারেলি কিতা হয়, ওই আমেরিকান ইংলিশ আছে, ইউরোপিয়ান ইংলিশ আছে, বা ব্রিটিশ ইংলিশ আছে, ব্রিটিশ ইংলিশে একরকম স্পেলিং, আমেরিকান ইংলিশে একরকম স্পেলিং। যেমন একটা ওয়ার্ড আছে সেন্টার, CNTERও হয়, CENTREও হয়, আর টেকনিক্যালি দুটোটা কারেক্ট, দুটোটার মিনিং সেম, ওই কেন্দ্র, কোচিং সেন্টার আমরা কই না, এই সেন্টেন্স TR দিয়েও লেখা যায়, TRE দিয়েও লেখা যায়। তো অনেক সময় কিতা হয়, তুমি যে কোনো একটা লিখছো, তো অন ওয়ার্ড ওইখানে ধরতে পারে না, কারণ এটা দুটো বানান এক্সিস্ট করে, দুটো স্পেলিং এক্সিস্ট করে। তো ওয়ার্ড তুমি লিখছো, এটা ওয়ার্ড বুঝতে পারতেছ না, ওয়ার্ড ধরে নিছে ইডানার কারেক্ট বানান আছে, তখন দেখবে রেড মার্কিং একটা। সবসময় রেড মার্কিং শো করে মানে যে ভুল হবে এমন কোনো কথা নেই, বাট জেনারেলি স্পেলিং মিস্টেক হলে নিচে একটা লাল দাগাই। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম লিমিটটি ফুরাইলেও এখান থেকে পরীক্ষার মতো আইতে পারে। আর নেক্সট দিন আমরা কন্টিনিউ করব, আর আনসারটি আমি কই দিতেছি। পেজ ডাইমেনশন, ডাইমেনশন হলো ওই যে A4 সাইজ যে আমরা কইছিলাম, মানে পেজ আইয়া তো এই মানে লেন্থ বাই ব্রেথ, এই সাইজটা পেজ ডাইমেনশন। 11 12 বম্বে, 13 বম্বে, 14 সি, 15 বম্বে, 20 19 বম্বে, 90 সি, 19 আছে, और 19 बॉम्बे, 18 হলো 18 সি, 19 দুটো আছে, প্রথমটা বম্বে, এরপরটা 20 বম্বে, 21 বম্বে, 22 23 বম্বে, 5 26 20 27 26 28 এর অবস্থা। নাম্বার 19 ক্লিয়ার হচ্ছে, নাম্বার 7 19 দুইবার মাঝখানে 28, ঠিক আছে, আনসারটা সি। আচ্ছা, এখানে একটা অপশন আছে ফ্লপি ডিস্ক। ফ্লপি যেমন ধরো আমরা বলছিলাম সফট ডিস্কের মধ্যে সবচেয়ে বড় মেমোরিটা স্টোরেজ ডিস্ক, সবচেয়ে ছোট হলো গিয়ে ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক হলো একদম প্রথম যখন কম্পিউটার বানিয়েছিল, ওইখানে যে ডিস্ক করতো, এটা ফ্লপি ডিস্ক ক্যাসেটের মতো লাগাই দিতে হবে। আমরা তো গোল হয়, গোল হলো প্রথম যে ডিসপ্লে আসলো ক্যাসেট শেপের, একটা যেমন ইউএসবি পোর্ট লাগায়, একটা পোর্ট আছে, পোর্ট লাগাই, ঠিক আছে। ফ্লপি ডিস্ক হলো এগুলি সাইজ সবচেয়ে কম, সবচেয়ে বেশি। ফ্লপি ডিস্কের ম্যাক্সিমাম সাইজ কত? 50 জিবি। আর ফ্লপি ডিস্কের সাইজ ম্যাক্সিমাম 1.47 MB। ফ্লপি ডিস্কের সাইজ হয় 1.47 MB। ফ্লপি ডিস্ক সাইজ ইজ 29, 30 বম্বে, 31 বম্বে, 30 বম্বে, 31 বম্বে, 32 বম্বে, 33 সি, 34 সি, 5, 36 বম্বে, 38 बॉम्बे, 39 सी, 40 बॉम्बे।